because you guys will get the recording. Okay, so the thing is that Microsoft Excel হচ্ছে একটা স্প্রেডশিট, যে স্প্রেডশিটের মধ্যে আমরা যেটা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছে, যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে অর্গানাইজ করতে পারি বা স্টোর করতে পারি। এবং আমরা ধরো একটা, এটা যে কোনো ডেটা স্টোর করতে পারি। উই ক্যান স্টোর দ্য ডেটা অফ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার মার্কস। আমরা স্টুডেন্ট মার্কসের একটা ডেটা স্টোর করতে পারি, স্টুডেন্টস মার্কস দেয়ার অ্যাটেন্ডেন্স সেটা স্টোর করতে পারি, অ্যান্ড গো ফর ফার্দার অ্যানালিসিস। আমরা অ্যানালাইজ করতে পারি যে যেসব স্টুডেন্টরা আলটিমেটলি কম অ্যাটেন্ডেন্স পেয়েছে বা কম অ্যাটেন্ডেন্স নিয়ে চলেছে, তাদের আলটিমেটলি বেশি ইয়ে আছে কিনা, তাদের কতটা প্রপোর্শন মার্কস আছে, এটা আমরা অ্যানালাইজ করতে পারি। ইন কেস অফ রিয়েল লাইফ ইন্ডাস্ট্রি, তোমরা আলটিমেটলি অ্যানালাইজ করতে পারো যে আমার কাছে একটা অর্গানাইজেশন আছে বা একটা বিজনেস ফার্ম আছে, সেখানে আমাদের কাছে যে ডেটাগুলো স্টোর আছে সেখান থেকে আমি প্রেডিক্ট করতে পারি যে আমাদের কাছে যে আমার কাস্টমার্স গুলো কারা, কাস্টমার্সরা কি পছন্দ করছে। আমি খুব বিখ্যাত দুটো কোম্পানির নাম বলি, যেরকম অ্যামাজন আর যে ফ্লিপকার্ট। এই ফ্লিপকার্টে আমরা যখন কোনো কিছু কিনি বা আমরা যখন এই ইউটিউব, যত বড় বড় কোম্পানির এখন নাম শুনবে, এই ফ্লিপকার্ট, ইউটিউব, আমরা যা দেখি বা যা সার্চ করি, তোমরা দেখবে যে কিছুদিন পর আলটিমেটলি সেই জিনিসটা আমাদের কাছে চলে আসে। মানে আমি যদি পার্টিকুলার একটা গান ইউটিউবে প্রত্যেকদিন সার্চ করি, দেখবে তোমাদের কাছে ওই গানটা কিন্তু তোমাদের কাছে পরের দিন অটোমেটিক্যালি তোমার কাছে পপ আপ করে একদম সামনে, বা ওই রিলেটেড গানগুলো তোমার কাছে পপ আপ করে। সেম ভাবে আলটিমেটলি আমি যদি অ্যামাজনে কোনো প্রোডাক্ট কিনি, তখন দেখবে তোমার কাছে অ্যামাজনের যে প্রোডাক্টটা তুমি কিনছো, ওই রিলেটেড প্রোডাক্টস বা ওই রকম প্রোডাক্টস তোমার কাছে কিন্তু আলটিমেটলি চলে আসছে। এই জিনিসটা হচ্ছে কি করে? যখনই আমরা কিছু কিনছি, দ্যাট ইজ বিং স্টোরড অ্যাজ আ ডেটা ইন সাম এক্সেল। এবং এই এক্সেলের আবার ডেটাটাকে স্টোর করতে করতে এরকম অনেক স্টোর হচ্ছে, সেটাকে আবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা পার্টিকুলারলি ডেটাবেসে, যেটাকে আমরা এসকিউএল বলি, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সেই এসকিউএল দ্বারা আমরা ডেটাবেস সলভ করতে পারি, সেটাতে আমি যাচ্ছি না। তো সেখানে আবার ডেটাবেসটাকে স্টোর করার পর আমরা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে ওই ডেটাবেস থেকে দেখতে পাচ্ছি যে কোন কাস্টমার কোন জিনিসটাকে বারবার বারবার কিনতে চাইছে বা কোন গানটাকে বারবার বারবার শুনতে চাইছে। এবং যেটা শুনতে চাইছে তার উপর তারা বেস করে এমন করে অ্যালগোরিদমটাকে সেট করছে, যাতে তুমি যখন পরের দিন ওই অ্যাপটাকে খোলো বা তুমি যদি ওই জিনিসটাকে খোলো, তোমার কাছে ওই জিনিসটাই বারবার বারবার রিপিট হবে। এবং তাতে তোমার কি মনে হচ্ছে? তাতে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, তার মানে আমি এই জিনিসটাকে আমি পাচ্ছি কি করে? এই মডেলটাকে বলে হচ্ছে রেকমেন্ডেশন মডেল। কিন্তু এই যে রেকমেন্ডেশন মডেল, এই মডেলটা যে কাজ করছে, এই মডেলটা কাজ করার পেছনে কিন্তু মেন বেসিক যেখানে ডেটাটা স্টোর হচ্ছে, সেটা কিন্তু মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে? এবং তার থেকেও বড় কথা, আমরা এখানে অনেক লার্জ অ্যামাউন্টস অফ ডেটা করতে পারি, স্টোর করতে পারি। তার সাথে আমরা কিছু কমপ্লেক্স ক্যালকুলেশনস করতে পারি কিছু ফর্মুলাস দ্বারা, এবং চার্টস, গ্রাফস, এগুলো দ্বারা আমরা একটা ডেটার কোর ইনসাইটে যেতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এক্সেল এর স্টাডি বা জবস এন্ড বিজনেসে কি আছে? প্রথম কথা হচ্ছে, যারা স্টাডিতে যাচ্ছ, যারা একাডেমিক ফিল্ডে যাবো ভাবছো, এরপরে পিএইচডি করবে বা কিছু করবে, সেখানে তোমাদের রিসার্চের যে ডেটা থাকবে, সেখানে কিন্তু আলটিমেটলি তো বা একাডেমিক যে বাজেটিং থাকবে, ধরো কোনো প্রজেক্ট তুমি আন্ডারটেক করলে, তো বিভিন্ন প্রজেক্টে এরকম চান্স পাওয়া যায় যে প্রজেক্টগুলোতে তুমি আন্ডারটেক করলে অ্যাজ আ অ্যাকাউন্টেন্ট তুমি ওখানে কাজ করবে, এরকম প্রজেক্ট হয়। তো সেই প্রজেক্টে তুমি যখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কাজ করবে, তোমার কাছে কত লোক প্রজেক্টে রিসার্চ ইন্টার্ন হিসেবে কাজ করছে, তাদের ডেটা তুমি স্টোর করতে পারো, and you can manage those data, and moreover তুমি তার একটা বাজেট তুমি পেশ করতে পারো। জবস এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জব রোল যেটা হচ্ছে ফিনান্স মার্কেটিং। আজকের দিনে দাঁড়িয়ে স্টক মার্কেট অ্যানালিসিস বা ফিনান্স মার্কেটিং, এই ফিল্ড গুলোতে আলটিমেটলি কিন্তু এক্সেল এর মারাত্মক একটা জব রোল আছে। এবং তার সাথে আছে এইচআর আর অপারেশনে যারা আছে। তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, এইচআর ফাইন্ড করতে পারে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকে বা হিউম্যান রিসোর্স যে ম্যানেজার থাকে, এইচআর ম্যানেজার থাকে, তার কাজই হচ্ছে যে আমার কোম্পানির মধ্যে কারা আলটিমেটলি বেস্ট পারফর্মার, কারা আলটিমেটলি ব্যাড পারফর্মার, এবং তাদেরকে আমি কি করব? তাদেরকে আমি সেপারেট করব, এবং সেপারেট করে আলটিমেটলি তাদের প্রমোশন বা তাদেরকে আমি তাদের কোনো রকম ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং দেওয়ার হলে কথা বলবো। এবং হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কারোর যদি নিজেদের বিজনেস বা কোনো বিজনেস হ্যান্ডেল করতে হয়, সেখানে সবচেয়ে যেটা মেন থাকে ইনভেন্টারি মানে হচ্ছে আমার স্টক। আমার কাছে কতটা স্টক অফ জিনিস, মানে এই যে আমি ফ্লিপকার্ট, অ্যামাজন এদের নাম নিলাম, তোমরা দেখবে যখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হয় বা তার আগে এই কিছুদিন পরে একটা কোনো অফার দেবে বা কিছু দেবে, তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টক ওরা কিন্তু ক্লিয়ার করে। এবং এই স্টকটা ডিপেন্ড করে কোথায় ডেটাটা স্টোর হয়। এই ডেটাটা স্টোর হয় কিন্তু পুরোপুরি এক্সেলে। So these are the job fields and study fields or business fields which you can go with Excel. এবার কোয়েশ্চেন হচ্ছে এক্সেল এর ভার্সন। আমি জানি না এখানে তোমরা যে কজন আছো তাদের এক্সেল এর কোন কোন ভার্সন আছে। এক্সেল এর 2007 এখন আর খুবই ক্লাসিক ভার্সন হয়ে গেছে। এখন ট্র্যাডিশনাল এর মধ্যে খুব চলছে, সেটা হচ্ছে এক্সেল 2013, এক্সেল 2016 আর এক্সেল 2019। এক্সেল এর একটা বাইফার্কেটেড একটা জিনিস আছে, যেটাকে আমরা বলে থাকি গুগল শিট। আমি তোমাদেরকে ওপেন করে দেখাবো গুগল শিট। মানে ধরো ইফ আমরা যদি এখানে সবাই মিলে একটা টিম হই, এবং আমরা যদি কোনো একটা প্রজেক্টে কাজ করছি, তো হতেই পারে আমি কোনো একই শিটের মধ্যে একটাই ওয়ার্কবুকের মধ্যে বা একটাই এক্সেল এর মধ্যে আমিও কাজ করছি, তোমরাও কাজ করছো। তো সেখানে আমি কি আমার
এক্সেলটাকে বারবার বারবার করে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো বা মেল করে পাঠাবো, তারপরে তোমরা এক্সেলটাকে নিয়ে তোমরা ওখান থেকে ওটাকে বারবার বারবার করে আবার আমাকে পাঠাবে। এটার জন্য যেটা সবচেয়ে বেস্ট অপশন সেটা হচ্ছে গুগল শিট। গুগল শিট কি হয়, গুগল শিটে আমরা এমন ভাবে কাজ করতে পারি যেখানে আমরা সবাই বাইফার্কেটেড, মানে সবাই একই সাথে একইভাবে কাজ করতে পারি। আই উইল জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, আই উইল জাস্ট শো ইউ সাম এক্সাম্পল। আমি যদি এখানে ক্লিক করি, এখানে তোমরা দেখতে পারবে যে এখানে আমার কাছে তোমরা যদি দেখতে পারো, সেখানে আমার কাছে এখানে এই তোমার যখন এই উইন্ডোটা খুলবে তোমাদের কাছে এখানে শিটস বলে একটা অপশন আছে। এই গুগল শিটে তুমি যখনই ক্লিক করবে, এই গুগল শিটে তুমি যখন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করবে, এবং ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যে একটা আমাদের কাছে এই যে একটা এখানে একটা দেখো আমাদের কাছে একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটাকে কপি করে যদি আমি তোমাদেরকে পাঠিয়ে দিই, এখানে যদি আমি এ টাইপ করি, এইখানে যদি আমি কোথাও না কোথাও আমি গিয়ে যদি এখানে এ টাইপ করি, আর তুমি যদি এখানে কোনো না কোনো দিন এম টাইপ করো, তাহলে এমটা অটোমেটিক্যালি আপডেট হবে। তার মানে আমাকে সবসময় দেখতে হবে না যে আমি কি করছি বা আমার টিম কি করছে। তো দিস ইজ অ্যান ভেরি ইন্টারেস্টিং থিং। গুগল শিট কিন্তু এক্সেলের একটা বাইফার্কেটেড ভার্সন, এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয় যখন আমরা কোনো ইন্ডাস্ট্রি বা যখন আমরা কোনো রিসার্চ প্রজেক্ট বা যখন আমরা কোনো একসাথে কোনো টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ক করলে কিন্তু আমরা তখন এক্সেল বারবার সেভ করে আরেকজনকে পাঠানো, এটা কিন্তু একটা হেক্টিক প্রসেস হয়ে যায়। সেই রেসপেক্টে আমরা কিন্তু গুগল শিট ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে যে আর মাইক্রোসফট 365 একটা আছে। মাইক্রোসফট 365 ইজ ভেরি পাওয়ারফুল। এটা একটা সাবস্ক্রিপশন বেসড বা একটা লাইসেন্স নিতে হয়, এবং এতে সবচেয়ে সুবিধা কি, মাইক্রোসফট 365 এ তুমি যখন এক্সেল 2013 ব্যবহার করছো, এক্সেলের যে নতুন আপগ্রেডেশন, নতুন হয়তো কোনো সফটওয়্যার আপডেট দিয়েছে বা নতুন হয়তো কোনো আপডেট দিয়েছে, সেটাকে কিন্তু আমাকে ম্যানুয়ালি করতে হয়। সেটাকে আমাকে বাইরে থেকে গিয়ে ম্যানুয়ালি সেটাকে ডাউনলোড করে আবার এক্সেলের মধ্যে বসাতে হয়। কিন্তু মাইক্রোসফট 365 এ কিন্তু এটা একটা সুবিধা। মাইক্রোসফট 365, ইফ ইউ ইউজ মাইক্রোসফট 365, তুমি ওটাকে কন্টিনিউয়াস ফিচার আপডেট থাকবে, মানে তোমার কাছে আপডেট হতে 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 ওয়ার্কশিটটা চলতে থাকবে। সেখানে কিন্তু তোমার কোনো রকম আলাদা করে ইয়ে করতে হবে না। এই আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এক্স লুকআপ। এই এক্স লুকআপ একটা মারাত্মক অ্যাডভান্স ফাংশন। যখন আমরা লুকআপ ফাংশনস করব তখন তোমরা দেখতে পারবে, আমি যখন এক্সেল প্রথম ব্যবহার করি, আমি যখন এক্সেল 2013 বা 2016 ব্যবহার করি, তখন আমি দেখতাম যে আমার কাছে এই এক্স লুকআপটা কোনোদিন আসতো না। তো তখন আমি দেখলাম যে মাইক্রোসফট 365 এ সেটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল। তার মানে মাইক্রোসফট 365 কি করে, যখনই কোনো এক্সেলের নতুন ভার্সন চলে আসে সে সেটাতে শিফট করে যায়, এবং সে আলটিমেটলি কি করে, নিজেকে সবসময় আপডেটেড রাখে উইথ লেটেস্ট টুলস। এটা একটা বড় সুবিধা। আচ্ছা, এবার আসি হচ্ছে এক্সেলের আমরা ইন্টারফেসটা। তাই জন্য আমি একটু এক্সেলটাকে খুলে নিই। এখানে একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে। আই উইল শেয়ার দিস প্র্যাকটিস সেট উইথ ইউ গাইস। তোমরা চাইলে যখন ইচ্ছা সেটাকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তোমরা যখন ইচ্ছা চাইবে তোমরা সেটাকে প্র্যাকটিস করে তোমাদের যদি কোনো ডাউটস থাকে, এবং ইউ ক্যান আস্ক ফর দোজ ডাউটস। ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ অ্যান এক্সেল ইন্টারফেস। এই এক্সেল ইন্টারফেসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে আমাদের দেখো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ট্যাবস, একটা হচ্ছে রিবনস, আর একটা হচ্ছে গ্রুপস। এই এক্সেলের ইন্টারফেসটা যখন আমি খুললাম, এখানে আমার ট্যাবস, রিবনস আর গ্রুপসের মধ্যে কি কি পড়ে। ট্যাবস যদি আমি দেখি ভালো করে, এই যে হোম বা এই যে পেজ লেআউট বা এই যে ডেটা বা এই যে হেল্প, দিজ আর নোন অ্যাজ ট্যাবস। তার মানে এগুলো আমার কাছে এক একটা পার্টিকুলার ট্যাব। এই ট্যাবের আন্ডারে কি থাকে, এই ট্যাবের আন্ডারে আমাদের দেখো কি থাকে, এই ট্যাবের আন্ডারে আমরা উই গট টু গো ফর রিবনস। আমরা রিবনস এর কাছে যাই। তো রিবনস এর সেকশনে যদি আমরা যাই, তো ট্যাবস এর পর এগুলো হচ্ছে ট্যাবস। ফাইল ইজ আ ট্যাব, হোম ইজ আ ট্যাব, ইনসার্ট ইজ আ ট্যাব, পেজ লেআউট ইজ আ ট্যাব, ফর্মুলাস ইজ আ ট্যাব। এগুলো প্রত্যেকটা একটা 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 করে ট্যাব। এই ট্যাবের আন্ডারে এই আমাদের যে যা যা জিনিস আছে, এই হোমের আন্ডারে আমার কাছে যত প্রকার জিনিস আছে, এগুলো যা যা আছে, এই সেকশনটাকে, এই পুরো সেকশনটাকে আমরা বলি হচ্ছে রিবনস। এই পুরো সেকশনটাকে আমরা বলি হচ্ছে রিবনস। এই যে নিচে আমাদের যে সেকশনটা আছে, এই টোটাল সেকশনটাকে আমরা বলি হচ্ছে রিবন, একটা রিবন। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রিবন। এবং এই রিবনের মধ্যে দেখো রিবনগুলো খুব সুন্দর করে সাজানো আছে। ইফ ইউ লুক আপন দ্য রিবন, ইফ ইউ সি দ্য রিবন প্রপারলি, এই রিবনগুলোতে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে সাজানো আছে। সেই জিনিসগুলো কি, সেখানে হচ্ছে ক্লিপবোর্ড বলে একটা জায়গা আছে, ফন্ট বলে জায়গা আছে, অ্যালাইনমেন্ট বলে একটা জায়গা আছে, নাম্বার বলে একটা জায়গা আছে। তাহলে এই প্রত্যেকটা যে সাজানো আছে, দিস ইজ লাইক এ লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে যখন যাই কোনো বই তুলতে, একটা দেখবি ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য একটা একটা থাক করা আছে, স্ট্যাটিস্টিক্স এর জন্য করা আছে, ল এর জন্য করা আছে, জিওগ্রাফির জন্য করা আছে, সবের জন্য করা আছে। তাহলে এই ট্যাব গুলোর মতন আমার যেরকম রিবনসের মধ্যে আমার এই জিনিসগুলোকে কিন্তু গ্রুপস করা আছে। এগুলোকে বলে হচ্ছে গ্রুপস, এগুলোকে বলে হচ্ছে গ্রুপস। তাহলে আমার আলটিমেটলি
আন্ডার ট্যাবস উই হ্যাভ রিবনস। রিবনস মানে এখানে যা যা জিনিসপত্র আছে সবই রিবন, কিন্তু রিবনের মধ্যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো আছে, ক্লিপবোর্ডটা সাজানো আছে, ফন্টটা সাজানো আছে, অ্যালাইনমেন্টটা সাজানো আছে, নাম্বারটা সাজানো আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপস। তাহলে রিবনসের আন্ডারে কিন্তু আমাদের চলে আসে হচ্ছে গ্রুপস। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে তাহলে আমার রিবন আর ইয়েটা হলো, এবার আমার রিবনস গ্রুপস আর ট্যাবসটা আমার বোঝা গেল। এবার হচ্ছে আমার ওয়ার্কবুক। এই এটাকে এন্টায়ারটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কবুক। এই টোটাল এন্টায়ারটাকে তোমরা নিশ্চয়ই জানো, এটা যারা প্রথমে হয়তো কোনোদিন এক্সেল করেছে, এই টোটালটাকে আমরা বলি একটা ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা বলি শিট, একটা শিট, একটা ওয়ার্কশিট। আমি যদি চাই এখানে প্লাস টিপলে আমার কাছে আর একটা শিট খুলে যাবে, প্লাস টিপলে আর একটা শিট খুলে যাবে। তার মানে আমার কাছে ইকোভিশন নামে এটা আমার কাছে একটা পার্টিকুলার শিট, এবং এই শিটের ভেতরে আমি যা এন্ট্রি করব, কাজ করব, সেটা ইকোভিশন শিটের আন্ডারে স্টোর হবে। কিন্তু এই ওয়ার্কবুকটার নাম কি? ওয়ার্কবুকটার নাম হচ্ছে প্র্যাকটিস সেট। ওয়ার্কবুকটার নাম হচ্ছে প্র্যাকটিস সেট। ওয়ার্কবুকের আন্ডারে কি আছে? ওয়ার্কবুকের ভেতরে আছে হচ্ছে আমার কিছু পার্টিকুলার শিটস, এবং এই শিটস গুলোকে আমি যত ইচ্ছা বাড়াতে পারি এবং বাড়িয়ে তার মধ্যে পার্টিকুলার, আমি হয়তো ইকোভিশন বলে করলাম, এখানে হয়তো আমি আরেকটা শিট তৈরি করতে পারি, আমি নাম দিতে পারি সায়ক। এখানে হয়তো আমি আরেকটা শিট তৈরি করতে পারি, তার নাম দিতে পারি অন্য কিছু। তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়ার্কবুকের মধ্যে আমরা যে ভেতরে জিনিসগুলো রাখি সেটাকে আমরা এক একটা পার্টিকুলার, সেগুলোকে আমরা বলি হচ্ছে শিটস। এটা তাহলে আমার কাছে শিটসটা আমার কাছে ক্লিয়ার হলো। এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে ওয়ার্কশিট বললাম, ওয়ার্কবুক বললাম, সেলস। তাহলে সেলস কোনগুলো? এই ইচ অ্যান্ড এভরিথিং আমরা যেগুলোকে ক্লিক করছি, এই রেক্ট্যাঙ্গুলার জিনিসগুলো, এগুলোকে আমরা বলি একটা সেল। দিস ইজ নাথিং বাট দিস ইজ হোয়াট উই কল অ্যাজ আ সেল। এগুলো প্রত্যেকটা আমার কাছে এক একটা সেল, এবং এই সেলের মধ্যে আমি ডেটা এন্ট্রি করতে পারি, এবং ডেটা এন্ট্রি করে আমি কিছু একটা স্টোর করতে পারি। আমি একটা ভ্যালু স্টোর করতে পারি, আমি একটা টেক্সট স্টোর করতে পারি, আমি যা ইচ্ছা একটা ডেট স্টোর করতে পারি, যা ইচ্ছা আমি করতে পারি। তার মানে দিস আর কল্ড অ্যাজ শিটস, এবং তার মধ্যে শিটসের মধ্যে আমার প্রত্যেকটা যে ফিগার থাকে, রেক্ট্যাঙ্গেল বক্স, সেগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের সেলস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি ক্রিয়েট, বা আমরা যদি তোমাদের ক্রিয়েট বা সেভিং বা ওপেনিং, এটা হয়তো আশা করি আই থিঙ্ক ইউ গাইজ নো, যখনই তোমরা কোনো এক্সেল শিট খুলবে, আমি যদি এখানে গিয়ে সার্চ করি এক্সেল, আমি যদি গিয়ে সার্চ করি এক্সেল, তো আমার কাছে চলে আসছে, আমার কাছে এক্সেল চলে আসছে, এক্সেল অ্যাপটা। তো এই এক্সেল অ্যাপটাকে যখনই আমি খুলবো, তখনই আমার কাছে একটা এক্সেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার মানে আমি একটা নতুন ওয়ার্কবুক খুললাম। তার মানে আমি একটা নতুন ওয়ার্কবুক খুললাম, এবং এই ওয়ার্কবুকটা আমার কাছে কি? এই ওয়ার্কবুকটা আমার কাছে একটা নতুন ওয়ার্কবুক, যে আমাকে কি দেখালো, যার মধ্যে আমাকে দেখালো যে আমি একটা নতুন ওয়ার্কশিট খুলছি বা একটা নতুন ওয়ার্কবুক খুলছি। তার মানে ইউ গাইস ক্যান, হোয়াট ইউ ক্যান ডু ইজ বেসিক্যালি, তোমরা তাহলে আলটিমেটলি এখান থেকে একটা ওয়ার্কশিট বা একটা ওয়ার্কবুক তাহলে তোমরা আরামসে ক্রিয়েট করতে পারো, এবং নতুন ওয়ার্কবুকের মধ্যে তোমরা কিছু প্রজেক্টস আন্ডারটেক করতে পারো। Now coming into this row and column. Okay. Now coming into this. Okay. Now coming into this row and column. Okay, আমরা একটু রো কলামের মধ্যে যাই। রো হচ্ছে যেগুলো আমার এই 1 2 3 4 5 6 এরকম করে করে আমার কাছে প্রত্যেকটা দিজ আর রোজ, মানে যেটা আমার কাছে হরাইজন্টালি আছে, এবং যেটা আমার কাছে ভার্টিক্যালি আছে, এ বি সি ডি, এগুলোকে আমরা বলি হচ্ছে কলাম। এগুলোকে আমরা বলি হচ্ছে কলাম। এবং আমরা যদি এর মধ্যে একটা পার্টিকুলার কোনো সেলকে দেখতে চাই, এখানে কোনো পার্টিকুলার সেলকে দেখতে চাই, আমরা আইডেন্টিফাই কি করে করব? আমি যদি বলি যে এই সেলটা, যেটাকে আমি এইমাত্র ক্লিক করলাম, যার মধ্যে রেক্ট্যাঙ্গুলার বক্স হয়ে আছে, এই সেলটার নাম্বার কত? এই সেলটা যার মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স হয়ে আছে, এই সেলটার নাম্বার কত? তাহলে আমাকে যেটা করতে হবে, রো আর কলামের ডাইমেনশনটাকে দেখতে হবে। তাহলে আমি যদি বলি 90 বলে যেটা হাইলাইটেড হয়ে আছে, ইয়েলো কালার হয়ে 90 বলে যেটা হাইলাইটেড হয়ে গেছে, সেল নাম্বার কত? তো সেল নাম্বার কি? কলামটাকে প্রথমে দেখবো, কলাম হচ্ছে সি, আর রোটাকে দেখবো 3। তার মানে আমি বলতে পারি 90 যেটাতে স্টোর আছে তার সেল নাম্বার হচ্ছে C3। আমি যদি বলি এই 92 যেখানে স্টোর আছে সেটার সেল নাম্বার কত, তাহলে আমি দেখবো আমার কলামটা কত, সি, আর আমার রো নাম্বার কত, 5। তার মানে আমি বলতে পারি আমার আমার সেল নাম্বার হচ্ছে C5। তার মানে দিজ আর হোয়াট উই কল্ড অ্যাজ সেল নাম্বারস। তাহলে আমরা একটা সেল নাম্বারকে কি করে আইডেন্টিফাই করি? এগুলো আমার কাছে রো, এগুলো আমার কাছে কলাম, এবং আমি কলাম আর রো এর মাধ্যমে আমরা কি করি? আমরা একটা সেল নাম্বারকে আলটিমেটলি আইডেন্টিফাই করি। এবং আমি যে কোনো সেল নাম্বারকে তার মানে আইডেন্টিফাই করার জন্য আমি যখনই ক্লিক করি, তার মানে আমি সেটা রেসপেক্টে বলতে পারি যে আমার কলামটাকে প্রথমে দেখবো, এবং তারপরে আমি রোটাকে দেখবো। আমি যদি 8.12 টাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে কলাম সি আর রো হচ্ছে 6। তার মানে আমি বলতে পারি যে এই সেলটার নাম্বার হচ্ছে C6। তার মানে দিস ইজ হাউ উই আইডেন্টিফাই। আমরা যখন একটা টেবিল আঁকি, টেবিল আঁকার সময় আমরা যখন আইডেন্টিফাই করি, ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু একটা সেলকে আলটিমেটলি আইডেন্টিফাই করি। তো দিস ইজ হোয়াট ইজ দ্য বেসিক থিংস অফ এক্সেল। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আমরা তাহলে এই পার্টটাতে আমরা শিখলাম যে একটা ওয়ার্কবুক,
একটা ওয়ার্কবুককে সেভ কি করে করতে হয়, সেভ করার জন্য আমি ফাইলে যেতে পারি, এখানে ফাইলে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কাছে একটা অপশন আসবে সেভ অ্যাজ, আমি সেভ অ্যাজ এ ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার কাছে কোথায় সেভ করতে চাই, আমি কি এআই তে করতে চাই, ডেস্কটপে করতে চাই, সায়ক পেপারসে করতে চাই, নাকি আমি ডাউনলোডসে যেতে চাই, না এক্সেল কোর্সে যেতে চাই, সেখানে আমি ক্লিক করে আমার নাম দিতে পারবো এবং নাম দিলেই কিন্তু আমার সেই নামে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হলো যে আমি হাউ টু ওপেন আ ওয়ার্কবুক, আমি এক্সেল ক্লিক করলে আমার কাছে একটা নতুন ওয়ার্কবুক খুলবে, ওয়ার্কবুকের ভেতরে যেটা থাকে সেটাকে বলে এক্সেল শিট বা ওয়ার্কশিট, ওয়ার্কশিটের মধ্যে ওপরের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ট্যাবস, ট্যাবস এর ভেতরে যেই জিনিসগুলো থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রিবনস, রিবনস এর মধ্যে আবার যেই জিনিসগুলো এরকম খোপ 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 করা আছে সেগুলোকে আমরা বলি গ্রুপস, এবং আমরা যখন একটা আমাদের যে মানে যেগুলো ভার্টিক্যালি আছে এ বি সি ডি ই এফ এগুলোকে আমরা বলি কলামস, আর 1 2 3 4 5 6 7 8 এগুলোকে আমরা বলি হচ্ছে রো, এবং রো আর কলামের ইন্টারাকশন প্লেসটাকে যেরকম এই 90টা সেটাকে আমরা বলি হচ্ছে একটা পার্টিকুলার সেল নাম্বার, যেরকম এখানে আমার কাছে হচ্ছে 3 রো আর কলামটা হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে আমার কাছে C3, তাহলে 90টা হচ্ছে আমার কাছে C3, তাহলে দিস ইজ হাউ উই আইডেন্টিফাই আ বেসিক এক্সেল, হাউ উই গো উইথ সাম বেসিক এক্সেল। তো এটা হচ্ছে এক্সেলের একটা বেসিক ইন্ট্রোডাকশন। এবারে আমরা কিছু একদম করব, মানে এদের কোনো অ্যাপ্লিকেশনস গুলো করব। এই অবধি কারোর কোনো যদি কোয়েশ্চেন্স থাকে বা কোনো রকম কোনো ডাউটস থাকে, ইউ আর অলওয়েজ ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান, any questions from anyone. If no questions, you can just write no sir, then I shall move away, I shall proceed further, or the time will be over. Any kind of questions, this was very basic, this was very basic, but the thing is that হয়তো কেউ হয়তো নতুন স্টার্ট করছো, তো সেই রেসপেক্টে আমি একদম প্রথম থেকে শুরু করছি। ওকে, ফ্রম অল আই থিঙ্ক, ওকে, ফ্রম সুস্মিতা নো স্যার, ফ্রম দেবস্মিতা নো স্যার, ওকে। সো এবার আমরা একদম একটু, ওকে আদ্রিতা নো স্যার, আমরা একটু এবার ইয়েতে যাব। একটা কথা এর মাঝখানে বলি, when I was in my master degree days, মাস্টার ডিগ্রি ঠিক বলবো না, when I was in my graduation days, so আমার এক দাদা আমাকে বলেছিল যে এক্সেল শেখার জন্য সবচেয়ে ভালো যেটা করা সেটা হচ্ছে যত শর্টকাট শিখতে পারবি তত ভালো। মানে বিষয়টা হচ্ছে যে আমি যেই কাজটাকে হয়তো একটা লং প্রসেসে করতে পারি সেটাকে আমি যত শর্টকাটে করতে পারবো সেটাকে তত শর্টকাটে করা যেতে পারে। মানে আমি নিজে আমার ম্যান পাওয়ার দেবো না, আমি আলটিমেটলি এক্সেলকে দিয়ে সেই কাজটাকে করিয়ে দেবো। আমি সেই অ্যাপ্লিকেশনস গুলোই তোমাদেরকে আজকে এখন দেখাবো। ওকে এমডি, নো স্যার, থ্যাংক ইউ। থিং ইজ দ্যাট, আরেকটা কথা সেটা হচ্ছে সবাইকে আমি বলছি, ফ্রম দ্য স্টুডেন্টস লেভেল আমি স্টুডেন্টসদের সবাইকে বলছি, যত পারবে এক্সেল করার সময় মাউসটাকে কম ব্যবহার করবে, কিবোর্ডটাকে বেশি ব্যবহার করবে। তুমি যদি কিবোর্ডটাকে খুব ভালো করে, মানে কিবোর্ড দ্বারা সব অ্যাকশনস তুমি পেতে পারো বা করতে পারো, দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং, এবং সেটা তার মানে তোমার কাছে ওয়ার্ক ফাস্ট হবে অনেক, তুমি বেশি অন্য লোকের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট হবে। এক্সেল চালাতে হয়তো আমিও জানি তুমিও জানো, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার আর আমার মধ্যে ডিফারেন্স কোথায় ক্রিয়েট করবে, যেটা আমাকে একটা ইন্ডাস্ট্রি রিলেটেড জব দেবে, এবং সেটা আমার কাছে ক্রিয়েট করতে হবে যে আমি যে কাজটা করব অনেক এফিশিয়েন্টলি করব, অনেক তাড়াতাড়ি করব, অনেক পাওয়ারফুলি করব। তো সেটার জন্য আমি এই প্র্যাকটিস সেটটাই খুলে নিই, আর আমি একটু আমাদের সেকেন্ড সেকশনে চলে যাই। আচ্ছা, সেকেন্ড সেকশনে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে আমরা ওয়ার্কবুকের ডেটা এন্ট্রি এবং তাদের ক্লিনিং, ডেটা ক্লিনিং বা এই কাজগুলোর ওপর বা কিছু অন্য অন্য কাজগুলোর ওপর আমরা ফোকাস করব। প্রথমেই যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে রো কলাম আইডেন্টিফায়ার। তোমাদেরকে আমি রো কলাম এটার কনসেপ্টটা বললাম যে কোনটা রো কোনটা কলাম। আই উইল গিভ দিস পিপিটি টু ইউ গাইস, ডু নট নিড টু টেক স্ক্রিনশট, কারোকে স্ক্রিনশট, তোমরা সবাই মন দিয়ে পড়াটা শোনো এবং সবাই খুব ভালো করে শেখো, আমি পিপিটি নোট সবকিছু দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার কোয়েশ্চেন হচ্ছে যে রো কলামসটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে কোনগুলোকে রো, আমরা এ বি সি ডি এগুলো আমার কাছে রো, এ বি সি এই সরি এ বি সি ডি এগুলো আমার কাছে কলাম, আর 1 2 3 4 5 6 এগুলো আমার কাছে রো। এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমার কাছে এই রো কলামস এর মধ্যে আমি সেলটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, যে 90 কে আমি আইডেন্টিফাই করব কি করে কোন সেলে আছে, কলাম হচ্ছে সি আর আমার রো হচ্ছে 3, তাহলে মানে ওটা C3, এটা রো হচ্ছে 5 আর কলাম হচ্ছে সি, তার মানে 92টা হচ্ছে C5, তার মানে আমি একটা সেলকে আইডেন্টিফাই করব উইথ দেয়ার রেসপেক্টিভ কলামস অ্যান্ড উইথ দেয়ার রেসপেক্টিভ রোজ। ওকে ফাইন, নো ইস্যুস।
এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো এটা এটা করতে পারলাম, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এবার আমি একটা বেসিক ডেটা এন্ট্রি করব কি করে? বেসিক ডেটা এন্ট্রি করাটা খুবই সহজ। আমি যদি এখানে গিয়ে বসে আমি একটা নতুন ওয়ার্কশিট সায়কে যদি গিয়ে এখানে এন্ট্রি করি, এখানে লিখি নেম, এখানে লিখি হচ্ছে, তারপরে এন্টার টিপে হচ্ছে সায়ক, তারপরে হচ্ছে কারোর নাম লিখলাম, আরো কারোর নাম লিখলাম। তাহলে দিস ইজ হাউ উই গো টু আ সেল। আমি এখানে ডবল ক্লিক করতে পারি, ডবল ক্লিক করার পর আমি এখানে আলটিমেটলি তার একটা নাম আমি এখানে লিখতে পারি এবং সেটাকে স্টোর হয়ে যাবে অটোমেটিক্যালি। তা ডেটা এন্ট্রি বেসিকটাও কোনো ব্যাপার না, মানে আমি এখানে একটা যে কোনো নাম লিখতে পারি, যে কোনো এখানে আমি আর একটা লিখতে পারি রেজাল্ট বলে একটা কলাম তৈরি করতে পারি এবং রেজাল্টে আমি করতে পারলাম যে সায়ক কত মার্কস পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছে, সায়ক হয়তো 80% অফ মার্কস পেয়েছে, তাহলে আমি 80.00 লিখলাম। তাহলে আমার কিবোর্ডে যা আছে আমি সেখান থেকে একটা বেসিক ডেটা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে যাই, প্রথমেই হচ্ছে আমি যদি এর সেল অ্যাড্রেসটাকে ফাইন্ড করতে চাই, তো সেল অ্যাড্রেসটাকে ফাইন্ড করার জন্য তোমাকে আমি বললাম যে সেল অ্যাড্রেসটা ফাইন্ড করার, ওহো ওয়েট, তো সেল অ্যাড্রেসটাকে ফাইন্ড করার জন্য তোমরা একটা সেলে ক্লিক করতে পারো, তোমাকে এখানে দেখিয়ে দেবে সেলের নাম কি, A2। তোমরা যেটা এতক্ষণ ম্যানুয়ালি করছিলে যে স্যার 90টা সিতে আসছে, 3তে আসছে, আমি যেই 90তে ক্লিক করলাম এখানে আমাকে দেখিয়ে দেয় C3। আমি যেই এখানে ক্লিক করবো 88 পয়েন্ট আমাকে দেখিয়ে দেবে C6। আমি এখানে একটা সেলে ক্লিক করবো আমাকে দেখিয়ে দেবে S16, কারণ কি এটা এস কলাম আর এটা হচ্ছে 16 নাম্বার রো। তাহলে আমি এখানে ক্লিক করেছিলাম, তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছিল S16। তাহলে আমি যে কোনো সেলে আলটিমেটলি ক্লিক করতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমার কাছে ডেটাটা এরকম করে আছে। তা ডেটাটা দেখে আমি যেটা দেখতে পাচ্ছি যে নেম আর পার্সেন্টেজ অফ মার্কস, তো এই নেম আর পার্সেন্টেজ অফ মার্কস এর মধ্যে মাঝখানে একটা কলাম ঢুকে বসে আছে, সেই কলামে কিন্তু কিছু নেই। এবং পার্সেন্টেজ অফ মার্কসটাকে যদি আমি ভালো করে দেখি, বি তে অর্ধেক লেখা আছে, সি তে অর্ধেক লেখা আছে। এটা কিন্তু তার মানে আমার কাছে দেখতে ডেটা ভিজুয়ালাইজেশনটাও একটা ম্যাটার করে। আমি একটা ডেটাকে কত সুন্দর সাজালাম সেই ভিজুয়ালাইজেশন কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। ডেটা ক্লিনিং কিন্তু মারাত্মকভাবে ম্যাটার করে। তা আমার কাছে পার্সেন্টেজ অফ মার্কস, তোমরা যদি কখনো ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা নিয়ে কাজ করে দেখো, দেখবে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাগুলো খুব ছন্নছাড়া ভাবে থাকে। এবং কিছু কিছু ওয়েবসাইট আছে, মানে আমাদের গুগলে তুমি যদি সার্চ করো, ধরো তুমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে জিডিপির ডেটা চাইছো, ইন্ডিয়ার 1990 থেকে 2025 অব্দি জিডিপির রেট কত বা জিডিপি কত, তুমি তার ডেটা চাইছো। তো অনেক সময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে তুমি দেখবে এমন ভাবে থাকে যেখান থেকে তোমার ফাইন্ড করা খুব মুশকিল হয়ে যায়, খুব সমস্যা হয়ে যায়। কিছু ওয়েবসাইট আছে তারা কি করে, তারা শুধুমাত্র ডেটাটাকে ক্লিন করে ওখানে আপলোড করে এবং তার জন্য প্রাইস চার্জ করে যে ওই ডেটাটাকে তুমি ইউজ করতে পারবে। তার মানে ডেটা ক্লিনিং করে তুমি কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারো। এখন এক্সেল শিখলে কিন্তু ফ্রিল্যান্সিং এর জব মারাত্মক, ছোট ছোট প্রচুর কাজ পাওয়া যায়, যেগুলো বিদেশের প্রচুর ক্লায়েন্টসরা তারা আউটসোর্স করে দেয়। আউটসোর্স মানে হচ্ছে তাদের কাজটা তারা এখানে পাঠিয়ে দেয়। তুমি লিঙ্কডইন, তোমাদের প্রোফাইল আছে কিনা জানি না, আমি সবাইকে বলবো তোমরা যদি লিঙ্কডইন প্রোফাইল না থাকে, ফেসবুক এগুলোর ওপর টাইম যতটা স্পেন্ড করো রিলস দেখে, তার থেকে লিঙ্কডইন প্রোফাইলের ওপর টাইম বেশি স্পেন্ড করবে। ওখানে প্রচুর ফ্রিল্যান্সিং জব পাওয়া যায়। সেখানে হয়তো তোমাকে একটা এক্সেল শিট দিল, দিয়ে তোমাকে বললো ওই কাজটাকে তুমি করে দাও, তাতে তোমার শেখাও হবে এবং সেখান থেকে একটা পেমেন্টও আসে। তো ফ্রিল্যান্সিং জবস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব মানে খুব ইন্টারেস্টিং এবং খুব পাওয়ারফুল। আমার এক নিজের ছাত্রী আছে, সে এখন গ্রাজুয়েশন পড়ছে ইকোনমিক্সে, বিএসসি করছে। সে ফ্রিল্যান্সিং করে শুধুমাত্র 1 লক্ষ টাকা কামায় সারা বছর, এই সারা বছর বলছি সারা মাসে 1 লাখ রুপিস শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। এই এক্সেল বা বিভিন্ন এসব টুকটাক কাজ করে, সেগুলো করে 1 লাখ রুপিস কামায়। তো ফ্রিল্যান্সিং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু, তো এক্সেলটাকে শিখে তোমরা এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে এবং সেটাকে তোমরা বাইরে লিঙ্কডইনে দেখবে প্রচুর পোস্ট পাওয়া যায়, লিঙ্কডইনে প্রচুর থাকে যেখানে তোমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর জবগুলো পাবে। তো প্রথমেই হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছ যে নেমের মধ্যে সায়ক কথাটার এসটা কেটে গেছে। এখানে এখানে কি নামটা আমি দেখতেই পাচ্ছি না, এখানেও নামটা আমি দেখতে পাচ্ছি না। আর এখানে আমার পার্সেন্টেজ অফ মার্কসটা আলটিমেটলি আমার কি আছে আমি বুঝতে পারছি না। তা সবার প্রথমে আমি দেখবো পার্সেন্টেজ অফ মার্কসটা ক্লিক করে যে এটা কোন সেলে আছে। আমি যেই সিতে C1 এ ক্লিক করলাম, দেখো আমাকে দেখিয়ে দিল C1 এ আমার পার্সেন্টেজ অফ মার্কসটা আছে, তার মানে বিতে কিন্তু কিচ্ছু নেই। B1 সেলটা কিন্তু খালি, দেখো B1 এ এখানে কিচ্ছু লেখা নেই। সিতে আমি যেই ক্লিক করলাম আমাকে দেখিয়ে দিল এখানে লেখা আছে পার্সেন্টেজ অফ মার্কস। এটার জন্য তোমরা যেটা করতে পারো, প্রথমে এই ডেটাটাকে পুরো সিলেক্ট করবে। কি করে সিলেক্ট করবে, এইখানে পয়েন্টারটা নিয়ে গিয়ে এই ডেটাটাকে পুরো তোমরা মাউস দিয়ে এরকম করে সিলেক্ট করতে পারো, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারো। আর একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, শিফট প্রেস করবে তোমাদের যে কম্পিউটারে বা তোমাদের যে কিবোর্ডে, তোমরা শিফট প্রেস করবে, দিয়ে রাইট অ্যারো ক্লিক করবে। দেখো আমার এটা রাইট অ্যারো যেই ক্লিক করছি বা লেফট অ্যারো ক্লিক করছি, আমার এটা কিন্তু সিলেক্ট হতে হতে যাচ্ছে। দিয়ে তোমার পার্সেন্টেজ অফ মার্কস অব্দি সিলেক্ট হলো, দিয়ে তুমি পুরো নিচ অব্দি সিলেক্ট করবে, তাই জন্য তুমি কি করবে, ডাউন অ্যারো ক্লিক করবে। ডাউন অ্যারো ক্লিক করে করে কিন্তু আমার এই অব্দি সিলেক্ট হয়ে গেল। তা আমার এই ডেটাটা যেই সিলেক্ট হয়ে গেল, এখানে ইউ ক্যান গেট আ অপশন এ বি, স্মল এ স্মল বি, এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে দেখো র্যাপ টেক্সট।
যেটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। তো র্যাপ কথার মানে কি? আমরা যখন কোনো গিফট প্যাক করি আমরা বলি এটাকে র্যাপ করে দাও। র্যাপ মানে সেটাকে তুমি একটা ভালো করে গুছিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে এসো। তার মানে আমার কাছে ঠিক র্যাপ টেক্সট ঠিক সেই কাজটা করে। আমি যদি এই ডেটাটা আমার কাছে এরকম বাজেভাবে থাকে, আমি এখানে গিয়ে জাস্ট ক্লিক করবো র্যাপ টেক্সটে, এবং দেখো র্যাপ টেক্সট যেই ক্লিক করলাম আমাকে দেখিয়ে দিল নেম গুলো একদম প্রপার চলে এলো, পার্সেন্টেজ অফ মার্কস গুলো আমার কাছে প্রপার চলে এলো। তাহলে নেম গুলো আমার কাছে প্রপার চলে এলো, পার্সেন্টেজ অফ মার্কস গুলো কিন্তু আমার কাছে প্রপার চলে এলো। এটাকে আমি আরেকটা পদ্ধতিতে করতে পারি। আমি কি করতে পারি? আমি এটাকে প্রথমে দেখবো যে আমার ডেটাটা নোংরা ভাবেই ছিল। তা ডেটাটাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক্সেল এর একটা বড় অপশন আনডু অপশন। আনডু অপশনকে আমরা দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে গিয়ে সিলেক্ট করতে পারি, দেখো আনডু। আনডু আমরা এখান থেকে করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে যতটা পারবে কিন্তু মাউস ইউজ করার চেষ্টা কম করবে, কিবোর্ডে বেশি ফোকাস করবে। কিবোর্ডে একটা ফাংশন হয় সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিক আবার পুরনো যে কাজটা ছিল সেখানেই ফিরে চলে আসবে। আমাদের এটা কিন্তু এরকম হয়ে যাবে, তাহলে ডেটাটা আমাদের কাছে আবার সেই নোংরা ভাবে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তাহলে র্যাপ টেক্সট আমি যদি করি, এখানে ডেটাটা সিলেক্ট আছে, আমি র্যাপ টেক্সটে যদি ক্লিক করি তাহলে আমার র্যাপ টেক্সটের আন্ডারে কিন্তু সব কটা একদম পরিষ্কার ভাবে দেখাবে। সবকটা কিন্তু একদম পরিষ্কার ভাবে দেখাবে। কিন্তু আমি যদি কন্ট্রোল জেড আবার ক্লিক করি, ইফ আই প্রেস কন্ট্রোল জেড, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার ডেটাটা আবার যেরকম নোংরা ভাবে ছিল সেরকম ভাবে চলে আসবে। তো এটাকে আরেকটা করার উপায় কি? এই কলাম গুলো আছে, দেখো তো নেম কলামটা কোন কলামে আছে? নেমটা কিন্তু ইট ইজ ইন কলাম এ। এ কলামে কিন্তু নেমটা আছে। তো ইফ ইট ইজ ইন কলাম এ, আমি জাস্ট কলাম এ এর এখানে যখন এই কলাম এ আর বি এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে এখানে যখন আমি ক্লিক করব, আমার কাছে একটা প্লাস সাইন চলে আসছে, আমি এটাকে ডবল ক্লিক করব। এই প্লাস সাইন বলে যখনই আসছে এখানে নিয়ে গিয়ে আমি এটাকে ডবল ক্লিক করব। যেই ডবল ক্লিক করলাম আমার সঙ্গে সঙ্গে পুরো নামটা পরিষ্কার ভাবে কিন্তু দেখিয়ে দিল। পার্সেন্টেজ অফ মার্কস এটা কোন কলামে আছে? সি আর ডি এর মাঝখানে একটা গ্যাপ আছে, তাহলে সি আর ডি এর মাঝখানে আমি যাব, এখানে আমি যাব, আমার প্লাস সাইন আবার দেখাচ্ছে, এখানে আমি ডবল ক্লিক করব, পার্সেন্টেজ অফ মার্কসটাও কিন্তু আমার কাছে চলে এলো। তাহলে দেয়ার ইজ টু অপশনস, আইদার ইউ গো টু র্যাপ টেক্সট আর otherwise by else you can click this button or double click this button and you will got to do this। ঠিক আছে, তার মানে আমার কাছে এটা কিন্তু একটা বড় জায়গা। এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি এটাকে সঙ্গে সঙ্গে এরকম ভাবে করি, তাহলে আমি যেই মুহূর্তে আমি এটাকে করব তখন আমার কাছে কিন্তু এরকম একটা পার্সেন্টেজ অফ মার্কস আর ইয়ে চলে এলো। কিন্তু মাঝখানে বি বলে একটা কলাম পড়ে আছে, সেই বি বলে কলামটা আমার এখন কোনো কাজে লাগছে না। বি বলে কলামটা আমার কোনো কাজে লাগছে না। আমি কি করতে পারি? বি বলে কলামটা গিয়ে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একটা অপশন আসবে ডিলিট, আমি জাস্ট এখানে ক্লিক করব, ডিলিট করে দেবো। তাহলে বি বলে কলামটা আমার সরে গেল, আমার কাছে বিটা হয়ে গেল পার্সেন্টেজ অফ মার্কস, এবং আলটিমেটলি আমার কাছে বি বলে কলামটা সরে গেল। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নেম আছে, প্রত্যেকটা স্টুডেন্টের পার্সেন্টেজ অফ মার্কস আছে, কিন্তু স্টুডেন্টের সিরিয়াল নাম্বারটা নেই। স্টুডেন্টের সিরিয়াল নাম্বারটা নেই। ঠিক আছে, আমি কি করতে পারি? আমি একটা এক্সট্রা কলাম তৈরি করতে পারি যেখানে আমি ইনপুট করব তাদের সিরিয়াল নাম্বারগুলো। তো ইনপুট করব সিরিয়াল নাম্বারগুলো, এবার এখানে মাত্র 6খানা স্টুডেন্ট আছে। তাহলে আমি কি করতে পারি? প্রথমে তাহলে নেমের আগে একটা কলাম থাকবে, সেই কলামের হেডিং কি হবে? সেই কলামের হেডিং হবে হচ্ছে সিরিয়াল নাম্বার। সেই কলামের হেডিং যদি সিরিয়াল নাম্বার হয়, সেই কলামের তলায় 1 থাকবে হচ্ছে সায়ক, 2 থাকবে হচ্ছে অমিত দাস, 3 থাকবে হচ্ছে সুমন সরকার, 4 থাকবে প্রিয়া চক্রবর্তী, 5 থাকবে রাহুল সেন। তাহলে সেই কলামটার হেডিং হবে হচ্ছে সিরিয়াল নাম্বার। তা আমি এটাকে যদি করতে চাই তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? আমাকে এখানে একটা রাইট ক্লিক করতে হবে, এ কলামের ওপর রাইট ক্লিক করতে হবে। যেই আমি এ কলামের ওপর রাইট ক্লিক করব, আমার কাছে একটা অপশন আসছে ইনসার্ট। আমার কাছে একটা অপশন আসছে ইনসার্ট, তার মানে আমি কি চাইছি? আমার এ কলামের বাদিকে লেফট হ্যান্ড সাইড অফ এ কলাম আর একটা কলাম তৈরি হোক যেটাকে আমি চাইছি ইনসার্ট করতে, এবং সেই কলামটার আমি নাম দেবো সিরিয়াল নাম্বার। তাহলে আমি এ কলামে গেলাম, এ কলামে গিয়ে আমি ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্ট যেই মুহূর্তে ক্লিক করলাম আমি এখানে একটা দেখো কলাম তৈরি হয়ে গেল, এ বলে আরেকটা কলাম তৈরি হয়ে গেল, এখানে আমার পুরো ব্ল্যাঙ্ক কলাম। তো এই ব্ল্যাঙ্ক কলামে প্রথমে আমি উপরে হেডিং দেবো হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার। নাও দ্য কোয়েশ্চেন ইজ, সিরিয়াল নাম্বারটাকে বোল্ড করতে পারি। সিরিয়াল নাম্বারটাকে যেই ক্লিক করলাম এখানে একটা অপশন আছে বি। হোম ট্যাবের আন্ডারে ফন্ট বলে যে গ্রুপটা আছে, রিবন গুলোর মধ্যে ফন্ট বলে যে গ্রুপটা আছে বি আছে, সেটাকে আমি বি প্রেস করে দিতে পারি বোল্ড করতে। যদি আমি বি প্রেস না করি, ইফ আই ডু নট গো ফর বি, আমি যদি বিটা প্রেস না করি, আমি আবার কন্ট্রোল জেড টিপবো যাতে এটা বোল্ড না হয়। সবসময় সেলটাকে সিলেক্ট করবে, কন্ট্রোল বি। কি প্রেস করবে? কন্ট্রোল বি। কন্ট্রোল বি যেই প্রেস করবো সঙ্গে সঙ্গে আমার এটা বোল্ড হয়ে যাবে। তো দিস আর দ্য শর্ট ট্রিক্স। আমি বারবার বলছি সবসময় কিন্তু এটা আমি বোল্ড করে দিলাম স্যার, হ্যাঁ হতেই পারে, তুমি হয়তো এরকম ভাবে জানো, কিন্তু যতটা এফিসিয়েন্ট ভাবে টাইম ম্যানেজ করতে পারবে সেটা তোমার কাছে কিন্তু এফিসিয়েন্ট হবে তোমার অন্য কলিগ বা তোমার অন্য কোনো রাইভালস এর থেকে। রাইভালস ইন দ্য সেন্স তোমার অন্য কোনো যে কম্পিটিটর, সে তার থেকে কিন্তু তোমাকে আরো বেশি তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে হবে। তাহলে আমি কি টিপতে পারি? সিরিয়াল নাম্বারটা ক্লিক করতে পারি, কন্ট্রোল বি।
ঠিক আছে? তাহলে আমি এখানে সিরিয়াল নাম্বারগুলো কি দিতে পারি? প্রথমে আমি লিখলাম 1, 1টা যেই টিপলাম তার মানে সায়ক ঘোষের সিরিয়াল নাম্বার হচ্ছে 1, এন্টার দিলাম। 2 এন্টার দিলাম, 3 এরম এন্টার দিলাম, 4 এন্টার দিলাম, 5 এন্টার দিলাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, পাঁচখানা স্টুডেন্ট আছে তো সিরিয়াল নাম্বার আমি পাঁচটা আলটিমেটলি এমনি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যদি আমি পাঁচের থেকে মানে যদি আমার কাছে এখন হাজারখানা স্টুডেন্ট থাকতো তাহলে আমি কি করতাম? যদি আমার কাছে 1000 স্টুডেন্টস থাকতো, 1000 মানে তিনটে শূন্য মানে 1000 স্টুডেন্টস যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি এখন 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম করে লিখতাম? তার উত্তর হচ্ছে না। এটাকে আমি প্রথমে এরকম করে সিলেক্ট করব, এরকম করে পুরো ড্র্যাগ করে সিলেক্ট করবো, আর এটাকে ডিলিট অপশনটা টিপে দেবো, পুরো ডিলিট করে দেবো। দেখো কিরম ভাবে করা যায়। আমি এখানে লিখবো প্রথমে 1 লেখার পর আমাকে যদি 1000 স্টুডেন্টস থাকতো তা আমি এটাকে কি করব, এই 1টাকে ধরে আমি এরকম ধরে ড্র্যাগ করে দিলাম। তা আমি এখানে ধরো 100টা স্টুডেন্টের নাম নিতে চাই, 100, 100। তা আমি ড্র্যাগ করে 100 অব্দি এলাম। তো 100 অব্দি দেখো তো কি এলো, 100 অব্দি শুধু আমার 1 সব 1 হয়ে গেল, কিন্তু সবার তো 1 হবে না। সবার এটা অমিত দাস 2 হবে, সুমন সরকার 3 হবে, তো সবার তো 1 হবে না। কিন্তু আমি যখন ড্র্যাগ করে 1টা টিপলাম আমার কাছে দেখো একটা অপশন এলো এইরকম, আমার কাছে একটা অটোফিল অপশন এলো। আমি অটোফিল অপশনে ক্লিক করব, এখানে একটা অপশন আছে ফিল সিরিজ, এখানে একটা অপশন আছে, আমি ড্র্যাগ করার পর এখানে একটা অপশন এলো ফিল সিরিজ। আই উইল জাস্ট ক্লিক অন দিস ফিল সিরিজ। আমার যেই ফিল সিরিজে ক্লিক করলাম 1 2 3 4 করতে করতে আমার কাছে দেখো আপ টু 100, আপ টু 99, কারণ কি 1 থেকে শুরু হয়েছিল, আমি এখানে 100 সেল অব্দি নিয়েছি। প্রথম রোটা তো আমার ইয়ে নামে চলে গেছে, প্রথম রোটা তো আমার সিরিয়াল নাম্বারে চলে গেছে, তাহলে 2 নম্বর সেল থেকে আমার দেখো অটোমেটিক্যালি ফিল হয়ে গেল, তা 99 করে ফিল হয়ে গেল। তার মানে দিস ইজ অ্যান অপশন হাউ ইউ ক্যান জাস্ট ফিল ইউর সিরিজ। তার মানে সবসময় আমাকে যে 1 2 3 4 করে 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 সিরিয়াল নাম্বার বসাতে হবে তা নয়। আমার কাছে তাহলে কি করতে হবে, আমি 1 টিপলাম, 1 টিপে পুরো ইয়ে ড্র্যাগ করে দিলাম, আমি পুরোপুরি সেটা বুঝে গেলাম যে আমার তার মানে ওটা হচ্ছে 1 2 3 4 5 দিয়ে আমি ফিল সিরিজে ক্লিক করলাম, সেই ফিল সিরিজ হয়ে গেল। আমি আরেকবার দেখাই, এখানে একটা অপশন বলি, যখন তোমরা এক্সেল এর শিটটাকে জুম করতে চাইছো দুটো অপশন, একটা হচ্ছে যে তোমার কাছে এখানে একটা অপশন থাকছে, তোমরা দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি হিয়ার ইজ অ্যান অপশন, এখানে একটা অপশন থাকছে, তুমি এটাকে ড্র্যাগ করে বড় করতে পারো, এটাকে ড্র্যাগ করে বড় করতে পারো। অ্যানাদার অপশন হচ্ছে কন্ট্রোল প্রেস করবে, কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে স্ক্রল বারটাকে বড় করবে, কন্ট্রোল প্রেস করে স্ক্রল বারটাকে বাড়াবে, দেখো আমার এক্সেল শিট কিন্তু বড় হতে 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 থাকছে। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে স্ক্রল বারটাকে বাড়াবে কমাবে, তাহলে কিন্তু আমাদের বাড়তে 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 থাকছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আমি তাহলে কি করলাম, আমি ফিল সিরিজ করলাম। তাহলে আমি যদি এখানে লিখি 1, এন্টার মারলাম 2, এন্টার মারলাম 3, এরকম করে করে আমি লিখতেই পারি। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো এরকম করে লিখবো না, আমি তো এরকম করে লিখবো না, তাহলে আমি কি করতে পারি, আমি শুধু 1 লিখে দিলাম, 1 লিখে এটাকে ড্র্যাগ করে দিলাম, 1 লিখে এটাকে এরকম এতটা ড্র্যাগ করে দিলাম। তা যেই ড্র্যাগ করলাম আমার কাছে এখানে একটা অপশন চলে এলো, দেয়ার কামস অ্যান অপশন, এই অপশনটা চলে এলো, এই অপশন এখানে একটা অপশন চলে আসবে দেখবে, সেই অপশনটাকে বলে ফিল সিরিজ, যে অপশনটাকে বলে হচ্ছে ফিল সিরিজ। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে এটাকে যেই ক্লিক এরকম ড্র্যাগ সিলেক্ট করব, এই ফিল সিরিজের অপশনটা এলে আমি ফিল সিরিজে ক্লিক করব, আমার এটা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে, তাহলে সিরিয়াল নাম্বারটা আমার ফিল হয়ে গেল। তাহলে এটা শুধু সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে, এটা আইডিও তো হতে পারতো, এমপ্লয়ি আইডি। তা আমার আমার অফিসে আমার যে এমপ্লয়িজ গুলো আছে তাদের আইডি গুলোকে আমি পর 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 সাজাচ্ছি, সেটাও হতে পারতো, দ্যাট ক্যান অলসো হ্যাপেন। তাহলে দিস ইজ নোন অ্যাজ অটো ফিল অপশন, এটাকে আমরা বলি হচ্ছে অটো ফিল অপশন ইন এক্সেল। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অটো ফিল অপশন ইন এক্সেল। ইউ ক্যান সি, এটা তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারবে তোমাদের এই ইয়েতে, তোমাদের যে পিপিটিটা আমি শেয়ার করব সেখানে অপশনসটা দেওয়া আছে, তোমরা সেখানে অটো ফিল অপশন বলে তোমাদের লেখা আছে। ঠিক আছে, তাহলে তোমরা অটো ফিল অপশন দিয়ে কিন্তু তোমরা সবসময় একটা জিনিসকে কিন্তু ফিল আপ করতে পারো। ঠিক আছে, অটো ফিল অপশন সবসময় মাথায় রাখবে, অটো ফিল। আর একটা জিনিস হয়, এই যে অটো ফিল বলে তোমাদের এখানে সিরিজে কিন্তু লেখা আছে অটো ফিল। ঠিক আছে, তার মানে আমাকে সবসময় ফিল করতে হবে না, আমাকে সবসময় ফিল করতে হবে না। দেয়ার ইজ আনাদার থিং হোয়াট ইউ ক্যান বেসিক্যালি ডু, সেটাও একটা শিখিয়ে রাখি, কারণ কি সেটাও কাজে দিতে পারে। ধরো তুমি এরকম করেও করতে চাইছো না, আমি এটাকে পুরো ধরে ডিলিট করে দিলাম, আমি এটাকে ধরে ডিলিট করলাম। আচ্ছা, এবার আমি যখন ডিলিট করতে যাচ্ছি ভালো করে দেখো তো আমি কি করছি, 1 থেকে পুরো ড্র্যাগ করতে 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 নিচ অব্দি যাচ্ছি না, এরকম করে ড্র্যাগ করতে করতে আমার অনেক সময় চলে যাবে। এখানে 99 আছে, এটা যদি আমার 999 থাকতো বা 9099 থাকতো তাহলে তোমার ড্র্যাগ করতে 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 করতেই পুরো সময় চলে যেত। এটাকে আমি করব না। কি করব, ফার্স্ট সেলে যাব, আফটার গোয়িং টু ফার্স্ট সেল কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল, কন্ট্রোল প্রেস করার পর শিফট প্রেস করব, কন্ট্রোল প্রেস করলাম, শিফট প্রেস করলাম, তারপরে ডাউন অ্যারো প্রেস করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তোমরা যদি কেউ দেখো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যেই ক্লিক করব আমার পুরো সেলটা সিলেক্ট হয়ে গেল।
কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আমি যেই সিলেক্ট করলাম একসাথে টিপলাম তখন আমার কাছে কিন্তু প্রথমে কন্ট্রোল তারপরে শিফট তারপরে ডাউন অ্যারো আমার পুরো 99 খানা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দেবো। আমি ডিলিট করে দিলাম, আমার পুরো উড়ে গেল। আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে আমি অন্যভাবে যদি 1 2 3 4টাকে লিখতে চাই, প্রথমে আমি 1 লিখে দিলাম, 1 লিখে দিলাম, ব্যাস আর কিচ্ছু লিখতে হবে না। এইখানে যাব, ইন দিস সেকশন ইউ ক্যান সি যে আমার এখানে একটা, এই যখন রেক্ট্যাঙ্গেলটা এন্ড হচ্ছে এখানে একটা স্মল রেক্ট্যাঙ্গেল আছে। এই স্মল রেক্ট্যাঙ্গেলটাই যেই আমি নিয়ে যেতে চাই তখনই আমার এটা প্লাস সাইন হয়ে যায়। স্মল রেক্ট্যাঙ্গেলটাই যেই নিতে যাই তখন আমার ব্রডার প্লাস সাইন থেকে স্মল প্লাস সাইন হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি, কন্ট্রোল প্রেস করব আমার কিবোর্ডে। কি করবে, কন্ট্রোল প্রেস করবে, তোমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবে, এই স্মল সাইনটায় নিয়ে যাবে, দেখো এটাকে ধরে এবার টানতে থাকবে, এটাকে ধরে টানতে থাকলাম টানতে থাকলাম টানতে থাকলাম কত অবধি, আমি ধরো 91 অবধি টানলাম। দেখো তোমার অটোমেটিক্যালি 1 2 3 4 আবার সেই সেম প্রসেসে চলে এলো। তাহলে দেয়ার আর টু অপশনস, অটোফিল, দেয়ার ইজ অ্যান অপশন, ইউ ক্যান জাস্ট ইউজ অটোফিল, অ্যান্ড দেয়ার ইজ আনাদার অপশন। অপশনটা কি, আমি যদি আলটিমেটলি এটাকে এখান থেকে এটাকে এখানে ক্লিক কন্ট্রোলটা প্রেস করি কিবোর্ডে, আর আমি যদি এই ছোট্ট পয়েন্টারটায় যাই, তাহলে আমি যদি এবার ড্র্যাগ করতে 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 নিচে নামি, তাহলে কিন্তু আমার এটা অটোফিল হতে থাকবে। তার মানে আমার 1 2 3 4 5 6 এরকম করে করে আমার সিরিয়াল নাম্বার কিন্তু বাড়তে থাকবে। তার মানে দিস আর দ্য টু ওয়েজ যেখানে কিন্তু আমি আমার এই ফরম্যাটটাকে আমি দাঁড় করাতে পারি। ঠিক আছে, এটা একটা, তাহলে আমি শিখলাম অটোফিল, তাহলে আমি যে কোনো ভাবে কিন্তু অটোফিল করতে পারি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমি অন্য কিছুতে একটু যাব, সেটা হচ্ছে এটাকে বলে ফ্ল্যাশ ফিল। আর একটা জিনিস হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাশ ফিল, এটাকে আমরা এবার স্টাডি করব। এই ফ্ল্যাশ ফিলটাকে এবার আমরা স্টাডি করব। অটোফিল তো হয়ে গেল, ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিল কি করে, ধরো মানে আমি যদি এখানে দেখতে চাই, আমি ফার্স্টে চলে যাচ্ছি এক্সেলে, প্রথমে প্রবলেমটাকে বুঝি। এখানে আমার কি আছে, নেম আছে আর পার্সেন্টেজ অফ মার্কস আছে। তো এই নেমের মধ্যে কি আছে, সায়ক ঘোষ, তাহলে সায়কটা হচ্ছে ফার্স্ট নেম আর ঘোষটা হচ্ছে আমার সেকেন্ড নেম। তারপরে কি আছে, অমিত দাস, অমিতটা হচ্ছে ফার্স্ট নেম, দাসটা হচ্ছে সেকেন্ড নেম, মানে লাস্ট নেম। আমি চাইছি এদের নামগুলোকে ফার্স্ট নেম আর সেকেন্ড নেমে ভাগ করে দেওয়ার জন্য। তাহলে আমি কি করতে পারি, ফার্স্ট উই হ্যাভ টু ইনসার্ট আ কলাম। ইনসার্ট কলাম কার পাশে, তাহলে এটাকে ধরো আমি নেমের জায়গায় এটাকে চেঞ্জ করে দিলাম ফার্স্ট নেম, এটাকে আমি নেমের জায়গায় চেঞ্জ করে দিলাম ফার্স্ট নেম, এটাকে আমি নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম। আর আমি আরেকটা কলাম বানাতে চাই যার মধ্যে থাকবে হচ্ছে সেকেন্ড নেম, আমি ফার্স্ট নেম আর সেকেন্ড নেম গুলোকে আলাদা আলাদা করতে চাই। হোয়াট আই হ্যাভ টু ডু ফার্স্ট, আই উইল গো টু দি সি কলাম, এটাকে ক্লিক করব, এটাকে রাইট ক্লিক করলে আমার কাছে আবার একটা ইনসার্ট বলে অপশন আসবে, এটাকে রাইট ক্লিক করলে আমার কাছে একটা ইনসার্ট বলে অপশন আসবে, ইনসার্টে আমি ক্লিক করব। যেই ইনসার্টে ক্লিক করলাম আমার কাছে একটা নতুন পিওর একটা ক্লিয়ার কলাম আমার কাছে চলে এলো। এখানে আমি লিখবো লাস্ট নেম, এখানে আমি হেডিং দেব লাস্ট নেম। এবার কোয়েশ্চেন হচ্ছে লাস্ট নেমটাকে কি করে করতে পারি, আমি সায়ক ঘোষে গেলাম, সায়ক ঘোষকে ডবল ক্লিক করলাম, তাহলে আমার কাছে এখানে ঘোষটাকে আমি এখানে এখানে উড়িয়ে দিলাম, ঘোষটাকে আমি এখান থেকে উড়িয়ে দিলাম, দিয়ে এখানে লাস্ট নেমে এলাম, দিয়ে এখানে ঘোষটাকে টাইপ করলাম। তো দিস উইল টেক আ লট অফ টাইম, আমার কাছে 5টা স্টুডেন্ট আছে, যদি 5000 স্টুডেন্ট থাকে দিস উইল টেক আ লট অফ টাইম, তো আমি এরকম ভাবে করবোই না। আমি কি করব, আমি যাই সায়ক ঘোষ আছে, আমি প্রথমে এইখানে লাস্ট নেমে গিয়ে আমি আমার এখানে প্রথমে ঘোষটাকে ক্লিক করব, ঘোষ, ঘোষটাকে যেই ক্লিক করলাম আমি সঙ্গে সঙ্গে কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই কে আমি প্রেস করব। এই সেলটাকে আমি সিলেক্ট করি প্রথমে, এই সেলটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব। দেখো তোমার কাছে অটোমেটিক্যালি এক্সেল বুঝে গেছে যে আমার অমিতের তার মানে লাস্ট নেম হচ্ছে দাস, সুমনের লাস্ট নেম হচ্ছে সরকার, প্রিয়ার লাস্ট নেম হচ্ছে চক্রবর্তী, রাহুলের লাস্ট নেম হচ্ছে সেন, আমাকে আলাদা করে করতেই হলো না। দিস ইজ নোন অ্যাজ ফ্ল্যাশ ফিল, এটাকে আমরা বলি ফ্ল্যাশ ফিল। তার মানে অটোফিল কি করে, অটোফিল অটোমেটিক্যালি ফিলস ইওর ডেটা, যেটা আমরা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে করছিলাম, 1 এর পর আমরা কিচ্ছু লিখছিলাম না, আমরা অটোফিল অপশন ইউজ করে আমরা পুরো সিরিজটাকে ফিল করে দিচ্ছিলাম। আর আমার কাছে ফ্ল্যাশ ফিল কি করে আরেকবার দেখাই, এখানে আমার কাছে চাইছি আমি এরকম ফার্স্ট নেম হচ্ছে সায়ক, লাস্ট নেম হচ্ছে ঘোষ, তাহলে আমি ঘোষটাকে আলটিমেটলি একবার প্রথমে একটা সেলে এসে লাস্ট নেম বলে একটা কলাম তৈরি করলাম, সেখানে ঘোষটাকে আমি ক্লিক করলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কি এবার সবার জন্য এরকম লিখতে থাকবো নাকি, অমিতের জন্য আবার এখানে দাস, সুমনের জন্য সরকার, না আমি সেটা করতে, এখন যদি আমার কাছে পাঁচের জায়গায় 5000 স্টুডেন্ট থাকে আমি কি সবার জন্য আলাদা করতে থাকবো নাকি, না আমি করতে পারবো না। তাহলে আমি কি করতে পারি, ঘোষের ওপর জাস্ট ক্লিক করব, ঘোষের ওপর ক্লিক করে কি টিপবো, কন্ট্রোল ই, ঘোষের ওপর ক্লিক করে আমি কন্ট্রোল ই টিপবো, যেই কন্ট্রোল ই টিপবো এক্সেল অটোমেটিক্যালি প্যাটার্নটা ডিটেক্ট করবে, ও কিছুই করছে না, প্যাটার্নটা বুঝতে চাইছে যে কি প্যাটার্নে এ করতে চাইছে। ও দেখছে যে আগের সেলে সায়ক ছিল, সায়ক ঘোষ ছিল, এখানে শুধু ঘোষ লিখেছে, তার মানে এ শুধু লাস্ট নেমটাই চাইছে। তাহলে এর ক্ষেত্রে কি লিখতে হবে, এর ক্ষেত্রে আমার যে ইয়েটা সেটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল প্লাস ই। ঠিক আছে,
এই এক্সেল চিটশিটটা আমি দিয়ে দেবো, এটা নিয়ে কারোর কোনো ওয়ারি নেই যে কখন কোনটা প্রেস করবো, তোমাদের কাছে ভিডিও থাকবে, প্লাস আমি এই চিটশিটটা তোমাদেরকে দিয়ে দেবো যে কি কখন কোনটা প্রেস করবে, সেই চিটশিটটা তোমাদের কাছে দিয়ে দেবো। দুদিন করতে 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 অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে বা মাথায় চলে আসবে যে কখন কোনটা প্রেস করতে হয়। তাহলে দিস ইজ হোয়াট উই নোন অ্যাজ ফ্ল্যাশ ফিল। তাহলে ফ্ল্যাশ ফিল কি করে? ফ্ল্যাশ ফিল বেসিক্যালি আমার আলটিমেটলি পুরো ডেটাটাকে তার মানে এমন করে সাজায় যে তার মধ্যে আমার কাছে ও দেখে নেয় যে প্যাটার্নটাকে অবজার্ভ করে। ও দেখলো ফার্স্ট সেলে ঘোষ লিখেছে, তার মানে দেয়ার ইজ সামথিং, যে এই লোকটা বা যে কাজ করছে সে তার মানে সবের ফার্স্ট নেমের লাস্ট এই লাস্ট নেম গুলোই চাইছে। তো যেই লাস্ট নেম চাইছে ও সঙ্গে সঙ্গে সেখান থেকে ডিটেক্ট করে ও পুরোটাকে একটা আমাকে এমনি দিয়ে দিল। তাহলে দিস ইজ নোন অ্যাজ ফ্ল্যাশ ফিল। ঠিক আছে, তাহলে we have gone for autofill, we have gone for flash fill. Okay, now let us go to something else. ঠিক, এই যে পার্সেন্টেজ অফ মার্কসটা আমি দেখছি, ঠিক আছে, এই পার্সেন্টেজ অফ মার্কসটা দেখছি, এই পার্সেন্টেজ অফ মার্কসটা ধরো এই পাঁচটা বাচ্চা হচ্ছে একটা স্কুলে পড়ে। আচ্ছা, লেট মি ওয়েট ফর সাম টাইম, আপ টু দিস এনি টাইপস অফ কোয়েশ্চেন লেট মি আস্ক। ওকে, এনি টাইপস অফ কোয়েশ্চেন্স আপ টু দিস, কারোর কোনো রকম কোয়েশ্চেন্স এই অবধি? কোনোটা জানতে হবে বা কোনোটা আবার বলতে হবে? বোঝা গেছে এই অবধি না ইয়ে করতে হবে? নো কোয়েশ্চেন্স? ওকে আবুল, ফ্রম এনি আদার পিপল? স্যার যে ডেটাগুলো আর এরা ফিল করছে সেগুলো ডিলিট কি করে করব? ডিলিট করবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আরেকবার, জাস্ট সিলেক্ট করে ডিলিট অপশনটা তোমার কিবোর্ডে টিপলেই তুমি পেয়ে যাবে। ফ্রম আদার্স একটা কোয়েশ্চেন এসছে, তাহলে ডিলিট কি করে করব? আর আর বাদবাকিদের ফ্রম দেবলীনা, দেবস্মিতা, ঈশিতা, অঙ্গমিতা, সুস্মিতা, অন্তরা, এনি টাইপস অফ কোয়েশ্চেন্স? ওকে ওকে, নো কোয়েশ্চেন্স। আচ্ছা, ডিলিটের জায়গাটাই এবার আমি একটুখানি বেশি করে হাইলাইট করব। ডিলিটের কোয়েশ্চেনটা আমি হাইলাইট করব ইন দ্য সেন্স, ধরো তোমার কাছে যে এক্সেল শিটটা আছে, এখানে একটা সেল দেখতে পাচ্ছ যেটাতে তোমার এই সেলটা, প্রথমে আমি এটাকে নো ফিল করে দিই, মানে ধরো এই নাম করে তোমার কাছে ডেটা শিটটা আছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে, ধরো আমি এই 90 যে পেয়েছে, 92 যে পেয়েছে তার পার্সেন্টেজ অফ মার্কস খুব হাই, মানে মারাত্মক, খুব এক্সিলেন্ট একটা স্কোর করেছে, একটা আউটস্ট্যান্ডিং কোর্স করেছে। তো সেখানে আমি কি করতে পারি, এই যে 92 পেয়েছে তাকে আমি একটা ফিল দিয়ে ভরাতে পারি। আমি এখানে এখানে একটা অপশন আছে, তোমরা ফন্টে গিয়ে দেখতে পারবে, এরকম একটা ঠিক জাস্ট লাইক আ টাব অফ কালার, একটা কালারের টাবের মতন একটা অপশন আছে, জাস্ট গো টু দেয়ার অ্যান্ড উই শ্যাল ফিল ইট থ্রু আ স্ট্যান্ডার্ড কালার। আমি একটা কালার দিয়ে ফিল করতে পারি। তো যেই আমি ফিল করলাম সঙ্গে সঙ্গে এটা আমার কাছে ইয়েলো হয়ে গেল, তার মানে কি যে এ খুব আউটস্ট্যান্ডিং মার্কস করেছে। এবার ব্যাপার হচ্ছে, তোমার কোয়েশ্চেন হচ্ছে যে ডিলিট কি করে করব। ধরো তুমি সিরিয়াল নাম্বারগুলোকে ডিলিট করতে চাও, তাহলে প্রথমে ওয়ানে গেলে, ওয়ান থেকে তুমি এটাকে সিলেক্ট করলে, তোমার মাউসটাকে ড্র্যাগ করে 5 অবধি নিয়ে যাবে ক্লিক করে, তুমি 1 থেকে 5 অবধি ক্লিক করে 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 5 অবধি গেলে তুমি ডিলিট অপশন তোমার কিবোর্ডে থাকবে, ডিলিট চিপে দিলে তাহলে তোমার কাছে ডিলিট হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি তো এই সেলটার ওপর এই যে 92 যে পেয়েছে সেখানে 92 লেখা আছে, একই সাথে সাথে কালারও দেওয়া আছে, বিকজ দ্য পার্সন ইজ সামথিং আউটস্ট্যান্ডিং। ওকে, এবার কোয়েশ্চেন হচ্ছে এটাকে আমি যদি শুধু ডিলিট চিপি তাহলে কি কালারটা উড়ে যাবে নাকি শুধু নাম্বারটা উড়ে যাবে? আমি যদি এই 92 এর ওপরে গিয়ে শুধু ডিলিট প্রেস করি, আমি ধরো 92 এর ওপরে গেলাম, এখানে আমি শুধু ডিলিট প্রেস করে দিলাম, তাহলে তো আমার কালারটা রয়ে গেল, কিন্তু 92টা উড়ে গেল। তার মানে ইফ ইউ জাস্ট ক্লিক অনলি ডিলিট, যদি শুধুমাত্র ডিলিট করো তাহলে কিন্তু কোনো কালার বা কোনো ফরম্যাট তুমি যদি লাগাও তাহলে কিন্তু সেটা কিন্তু কখনো ডিলিট হবে না। যদি কোনো কালার বা কিছু অলরেডি অ্যাপ্লাই করে দাও আর তার ভেতরে একটা নাম্বার থাকে বা নাম থাকে, যাই থাকুক, তা আমি এর নামটাকেও যদি আলটিমেটলি এই এর নামটাকেও আমি যদি এরকম একটা কালার করে দিই, তার মানে এর নামের মধ্যে বা এর মধ্যে আমি যদি এই নামটার ওপরে গিয়ে সেলটাকে সিলেক্ট করে ডিলিট চিপে দিই, তাহলে নামটা তো উড়ে গেল কিন্তু কালারটা উড়লো না। তার মানে আমাকে যদি কালার আর নাম দুটোই ওড়াতে হয়, কালার আর নাম দুটোই ওড়াতে হয়, আমরা হোম ট্যাবের আন্ডারে দেখতে পাচ্ছি এখানে একটা হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে আমরা এখানে যাব, এখানে একটা অপশন আছে, এরকম একটা দেখো পেন্সিলের মতন অপশন আছে। হোম ট্যাবের আন্ডারে এডিটিং বলে একটা গ্রুপ আছে, এই এডিটিং গ্রুপের আন্ডারে একটা পেন্সিলের মতন অপশন আছে। আমরা কি করবো, এই পেন্সিলের মতন অপশনটায় প্রথমে সেলটাকে সিলেক্ট করব, সেলটাকে যেই সিলেক্ট করলাম এই এডিটিং অপশনটায় গেলাম, ক্লিয়ার অল বলে একটা অপশন আছে, দেখো ক্লিয়ার অল, আর একটা আছে ক্লিয়ার ফরম্যাটস। আমি দুটোই করে দেখি কি কি হয়। যদি আমি ক্লিয়ার অলে ক্লিক করি, যেই ক্লিয়ার অলে ক্লিক করলাম তার মানে ওর ফরম্যাট যা ছিল সেটাকে উড়িয়ে দিল, নাম্বারটাকে উড়িয়ে দিল।
যদি আমি ক্লিয়ার অলে ক্লিক করি, এখানে যদি আমি যাই সেলটাকে সিলেক্ট করে রাখি, ক্লিয়ার অলটায় ক্লিক করি, তাহলে আমি যখন ক্লিয়ার অলে ক্লিক করলাম তার নামটা উড়িয়ে দিল, মানে সরি নাম্বারটা উড়িয়ে দিল, তার কালারটাকে উড়িয়ে দিল। কিন্তু যদি আমি শুধুমাত্র মানে ইয়েটাকে ফরম্যাটটাকে ওড়াতে চাই, তাহলে দেখি ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করে, তা ক্লিয়ার ফরম্যাটটাকে যেই ক্লিক করব দেখো সঙ্গে সঙ্গে নাম্বারটাকে রেখে দিল, কিন্তু আমার যে ফরম্যাট করেছিলাম আমি কালারটা বসিয়েছিলাম সেই কালারটাকে উড়িয়ে দিল। তার মানে দেয়ার আর টু থিংস, দেয়ার আর বেসিক্যালি টু থিংস। একটা হচ্ছে যে আমার কাছে ডিলিট করার অপশন হচ্ছে নর্মাল ডিলিট করার, যে কোনো সেলের ওপর যাও, যে কোনো সেলের ওপর গিয়ে ডিলিট অপশনটা টিপে দাও। একটা রেঞ্জকে যদি করতে চাও, রেঞ্জটাকে পুরো মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করো, ডিলিট অপশনটা টিপে দাও, তাহলে হয়ে গেল। কিন্তু কোনো জিনিসের ওপর যদি আমার ফরম্যাট লাগানো থাকে, ফরম্যাট মানে হচ্ছে একটা কালার বসানো রইলো তা বা অন্য কিছু রইলো, তাহলে সেটাকে আমি ডিলিট করব কি করে? তা আমি যদি শুধুমাত্র ফরম্যাটটাকে ডিলিট করতে চাই, তাহলে প্রথমে আমি সেলটাকে সিলেক্ট করব, আমি এখানে যাব, এখানে ক্লিয়ার ফরম্যাটস বলে একটা অপশন আছে, ক্লিয়ার ফরম্যাটস বলে আমি এটাকে ক্লিক করে দেবো, তাহলে আমার সেল থেকে কালারটা উড়ে গেল, অনলি নেমটা রয়ে গেল। আর যদি আমি এখানে শুধু গিয়ে আমি দেখি যে না আমার দুটোকেই ওড়াতে চাই, না আমার ফরম্যাট দুটোকেই ওড়াতে চাই, তাহলে আমি এটাতে সিলেক্ট করব ক্লিয়ার অল। তাহলে মাথায় থাকবে ক্লিয়ার অল কিসের জন্য? ক্লিয়ার অল যখন তুমি সবটাই ওই সেলের মধ্যে ফরম্যাট নাম সব উড়িয়ে দিতে চাইছো, তাই জন্য বলছে ক্লিয়ার অল, অল সবটাকে উড়িয়ে দাও। আর যখন শুধুমাত্র আমি পার্টিকুলার কোনো ফরম্যাট মানে কালার দিয়েছি বা কিছু দিয়েছি সেই ফরম্যাটটাকে ওড়াতে চাইছি, তখন আমি কি করব, এটাকে ক্লিক করব এবং আলটিমেটলি ক্লিয়ার ফরম্যাটস বলে এখানে যাব, ক্লিক করব, তাহলে আমার আলটিমেটলি ফরম্যাটটা উড়ে যাবে। তাহলে ক্লিয়ার ফরম্যাটসে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কাছে এটা ডেটাটা উড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার বিষয় হচ্ছে যে আমি যদি কোনোভাবে তোমাদেরকে এইমাত্র আমি বলছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, কোনোভাবে এই ডেটাটাকে তুমি যেরকম ভাবে দেখছো এটা কেমন ভাবে আছে, ভার্টিক্যালি আছে। মানে ফার্স্ট নেম সায়ক ঘোষ, অমিত দাস এরকম করে লাস্ট নেম তাদের আর পার্সেন্টেজ অফ মার্কস। আমি যদি চাই এই সায়ক বলে একটা শীট তৈরি করি, প্রথমে আমি এটাকে কি করি, প্রথমে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিই, প্রথমে সিলেক্ট করলাম তারপরে ডিলিট অপশন টিপলাম, ডিলিট চলে গেল। আমি এটাকে যদি হরাইজন্টালি চাই, হরাইজন্টালি মানে হচ্ছে কেমন, ধরো আমি এখানে ফার্স্ট নেম লিখলাম, তা আমি কিন্তু কিছু লিখবো না, কি করব, ইকোভিশনে যাব, ফার্স্ট নেমের ওপর যাব, ফার্স্ট নেমের ওপর গিয়ে কন্ট্রোল সি প্রেস করব, যেই কন্ট্রোল সি প্রেস করলাম আমার এটা কিন্তু কপি হয়ে গেল। সায়কে যাব, সায়কে গিয়ে এখানে কন্ট্রোল ভি পেস্ট করব, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট, তা কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেখো ফার্স্ট নেমটা কিন্তু পুরো দেখা যাচ্ছে না, কি শিখিয়েছিলাম, দেয়ার আর টু অপশনস, আইদার ফার্স্ট নেমে ক্লিক করে এই র্যাপ টেক্সটে ক্লিক করো, অথবা এই প্লাস সাইনের এ আর বি এর মাঝখানে যে ডিভাইডারটা আছে এই ডিভাইডারটার এখানে যাও এবং এখানে গিয়ে ডবল ক্লিক করো, তাহলে আমার কাছে ফার্স্ট নেম চলে এলো। আর আমার কাছে আরেকটা জিনিস চাইছি আমি, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে পার্সেন্টেজ অফ মার্কসটাকে আমি ক্লিক করলাম, কন্ট্রোল সি টিপলাম, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি করলাম, সায়ক বলে শিটটায় আমি আবার গেলাম, আমি সেকেন্ড রোতে গেলাম, এখানে ক্লিক করে আমি পার্সেন্টেজ অফ মার্কসটাকে কন্ট্রোল ভি চিপলাম, তার মানে আমার কন্ট্রোল ভি চিপলে পার্সেন্টেজ অফ মার্কসটা আবার এখানে পেস্ট হয়ে গেল। তাহলে আবার পার্সেন্টেজ অফ মার্কসটা বাজেভাবে দেখাচ্ছে, র্যাপ টেক্সট করতে পারি, এখানে র্যাপ টেক্সটে ক্লিক করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে, অথবা কি করতে পারি, আমি এই এ আর বি এর মাঝখানে ডিভাইডারে গিয়ে দুটো পয়েন্টারে ডবল ক্লিক করতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে আমি চাইছি আমার ফার্স্ট নেম গুলো এরকম রো ওয়াইজ থাকবে, পরপর পরপর, মানে এখানে সায়ক ঘোষ থাকবে, এখানে অমিত দাস থাকবে, এখানে প্রিয়া চক্রবর্তী থাকবে, এখানে তারপরে যে আছে সে থাকবে, সায়ক ঘোষের পার্সেন্টেজ অফ মার্কসটা এখানে থাকবে, অমিতের এখানে থাকবে, প্রিয়ার এখানে থাকবে, এরকম করে করে প্রত্যেকটার থাকবে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি তাহলে প্রত্যেকটাকে আমি করি, আমি যদি প্রত্যেকটাকে দেখি সায়কের এখানে পরপর পরপর আমি যদি দেখি আর পার্সেন্টেজ অফ মার্কসটাকে আমি যদি এখানে পরপর পরপর দেখি, তাহলে আমার এখানে কি হবে, তাহলে আমার এখানে এখানে দেখো ডেটাটা কিন্তু আমার কাছে ভার্টিক্যালি আছে, আমি এখানে ডেটাটাকে চাইছি হরাইজন্টালি। এর জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করি, সেটাকে বলে ট্রান্সপোজ ফাংশন। ট্রান্সপোজ, যারা ম্যাট্রিক্স করেছে কোনোদিন ট্রান্সপোজের নাম শুনেছো, আমরা এই ক্ষেত্রে করি ট্রান্সপোজ ফাংশন, এক্সেলও আমাদেরকে সেটা অ্যালাউ করে। ফার্স্টে কি করব, সায়ক ঘোষে যাব, ক্লিক করব, সায়ক ঘোষটাকে ক্লিক করে পুরো ড্র্যাগ ডাউন করে রাহুল সেন অব্দি সেলগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল সি প্রেস করে দেবো, হলো। কন্ট্রোল সি প্রেস করে ইকোভিশন থেকে সায়ক বলে শিটটায় যাব, অসুবিধা নেই। ফার্স্ট নেমটা কোথা থেকে শুরু হবে, বি এর প্রথম এখান থেকে শুরু হবে, এই সেলটা যেখানে আমি আমার মাউজার পয়েন্টারটাকে রেখেছি এখানে আমি রাইট ক্লিক করব, মাউজের যে পয়েন্টারটাকে রেখেছি এখানে আমি রাইট ক্লিক করব, যেই রাইট ক্লিক করব তখন আমার কাছে একটা পেস্ট অপশন বলে একটা অপশন আসবে, পেস্ট অপশন। তা আমি যদি নর্মাল পেস্ট অপশনে গিয়ে পেস্ট করে দিই তাহলে আমার কাছে নামগুলো দেখো এরকম ভাবে চলে এসছে,
সায়ক ঘোষ, কিন্তু আমি যেরকম ভাবে চাইছি না, আমি চাইছি অমিত দাসটা সায়ক ঘোষের পাশে থাকবে, সুমন সরকারটা তার পাশে থাকবে, এরকম করে 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 চাইছি। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই বি বলে যে এই সেলটা আছে এর উপরে যাব, রাইট ক্লিক করব, দেখো পেস্ট অপশনসে দেয়ার আর মাল্টিপল পেস্ট অপশন, এখানে একটা অপশন আছে ট্রান্সপোজ, পেস্ট অপশনে একটা অপশন আছে ট্রান্সপোজ। তাহলে এই ট্রান্সপোজে গিয়ে যদি আমি ক্লিক করি, যখনই আমি এই ট্রান্সপোজে গিয়ে ক্লিক করছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার নামগুলো কিন্তু পর 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 এরকম ভাবে হয়ে গেল। তা নামগুলো আবার কিরম ভাবে এসছে, সায়কের এস দেখা যাচ্ছে না, ঘোষের এইচ দেখা যাচ্ছে না, সুমন সরকারের এস দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এইটাকে পুরো এরকম করে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমি এই র্যাপ টেক্সটে গিয়ে ক্লিক করে দিতে পারি। তাহলে যেই র্যাপ টেক্সটে ক্লিক করবো, দেখো ফার্স্ট নেম সায়ক ঘোষ, অমিত দাস, সুমন সরকার, প্রিয়া চক্রবর্তী, রাহুল সেন, তাহলে আমার কাছে ডেটাটা এইখানে আর এইখানের মধ্যে পার্থক্য কি, এখানে ডেটাটা আমাদের কাছে ভার্টিক্যালি আছে, মানে আমাদের কাছে নিচে 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 নিচে, আর এখানে ডেটাটা তার মানে আমার কাছে হরাইজন্টালি এসে গেল। তাহলে সেম ভাবে আমি পার্সেন্টেজ অফ মার্কসটাকেও সায়ক ঘোষের পার্সেন্টেজ এখানে চাইছি, অমিত দাসের পার্সেন্টেজ এখানে চাইছি, সুমন সরকারের পার্সেন্টেজ এখানে চাইছি, প্রিয়া চক্রবর্তীর পার্সেন্টেজ এখানে চাইছি, রাহুল সেনের পার্সেন্টেজ এখানে চাইছি। তাহলে আমি কি করতে পারি, আবার ইকোভিশনে যেতে পারি, ইকোভিশন বলে শিটটায় যেতে পারি, পার্সেন্টেজ অফ মার্কসটাকে আমি পুরো সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে সায়কে গেলাম, সায়কে গিয়ে কি করব, এখানে কোন সেলের ওপর আমি করতে চাই, এই সেলটার উপর যেখানে আমি মাউসের পয়েন্টারটা রেখেছি, এখানে গিয়ে রাইট ক্লিক করব। যেই রাইট ক্লিক করব, আই হ্যাভ সাম অপশনস নেম অ্যাজ ট্রান্সপোজ, পেস্ট অপশনের তলায় ট্রান্সপোজ বলে একটা অপশন আছে, এই ট্রান্সপোজ অপশনে তাহলে আমি ক্লিক করে দেবো। যেই ট্রান্সপোজ অপশনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখো আমার কাছে যেই ডেটাটা, এই ডেটাটা আর এই ডেটাটার মধ্যে পার্থক্য কি, এটাকে যদি আমি এখানে এখানে যদি আমি দেখি, তাহলে এখানের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আমার কাছে ভার্টিক্যালি পুরো ডেটাটা সাজানো আছে, আর এখানে আমার কাছে পুরো হরাইজন্টালি সাজানো আছে। কোনো কারণে হয়তো আমার কাছে হরাইজন্টালি ডেটাটা লাগবে, কোনো কারণে হতেই পারে, দেয়ার মে বি মাল্টিপল রিজনস, আমার কাছে ডেটাটা হয়তো হরাইজন্টালি লাগবে। তাহলে আমি তখন কি করতে পারি, তখন আমি এরকম ভাবে এটাকে ফিট করে দিতে পারি। তাহলে আমি এটাকে কি অপশন ব্যবহার করলাম, বারবার বলছি, যেই সেলের ওপর করতে চাও, ধরো এটাকে আমি আগে উড়িয়ে দিই, যেই সেলের ওপর করতে চাও সেই সেলটাকে আগে সেই সেলের ওপরে যাবে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে, আচ্ছা প্রথমে আমাকে আগে পেস্ট কপি করে নিতে হবে, এখানে আমি পার্সেন্টেজ অফ মার্কস গুলোকে ড্র্যাগ করে পুরো কন্ট্রোল সি করলাম, মানে কপি করে নিলাম, সায়ক বলে সিটে গেলাম, দিয়ে সায়ক বলে সিটে সায়ক ঘোষের তলায় থেকে তো নাম্বার গুলো শুরু হওয়া উচিত, তাহলে আমি এখানে গেলাম, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি এখানে ট্রান্সপোজ বলে যে অপশনটা আছে ট্রান্সপোজটাকে ক্লিক করলাম, ট্রান্সপোজটাকে যেই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে পুরো ডেটাটা হরাইজন্টালি আমার কাছে চলে এলো। তাহলে আমার কাছে ডেটাটা, আমার যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা পুরোপুরি আমার কাছে অন্যভাবে চলে এলো। তা ধরে নাও যে আমার এই যে ডেটাটা আমার কাছে আছে, এই ডেটাটা আমার কাছে ধরে নাও একটা স্কুলের ডেটা, এই স্কুলের একটা কোনো পার্টিকুলার স্কুলের ডেটা। তা যদি এটা কোনো স্কুলের ডেটা থাকে, এটা যদি কোনো স্কুলের ডেটা হয়, আচ্ছা, তাহলে আমি চাইছি যে এদের অ্যাভারেজ পার্সেন্টেজ কত সেটা বের করার জন্য, এদের অ্যাভারেজ পার্সেন্টেজ কত বের করার জন্য। তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি, অ্যাভারেজ আমরা কি করে বের করি, যে 5 জনের তাহলে নাম্বারগুলোকে যোগ করব, দিয়ে 5 দিয়ে ডিভাইড করে দেবো। তো সেটা তো আমি ম্যানুয়ালি করব না, এক্সেলে আমি সেটাকে ম্যানুয়ালি করব না। তাহলে আমি কি করতে পারি, আমি এই সেলগুলোকে পুরো সিলেক্ট করতে পারি, পুরো সবকটা সেল সিলেক্ট করলাম, যেই আমি সেলগুলোকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ দেয়ার ইজ এরকম একটা অপশন চলে আসছে, যেরকম তোমাদের অটো ফিলের অপশন আসছিল, এখানেও একটা অপশন চলে আসছে, এরকম একটা সামথিং চলে আসছে। এটার প্রচুর কাজ, এটাকে বলে কুইক অ্যানালিসিস অপশন, এটার প্রচুর কাজ, প্রচুর মানে প্রচুর কাজ, মানে অঢেল কাজ। তাহলে আমি কি করলাম, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার কাছে অপশন আসছে ফরম্যাটিং, চার্টস, টোটালস, টেবিল, স্পার্ক লাইন্স, এর প্রচুর কাজ, এটাকে নিয়ে হয়তো আমরা অনেক পরে কাজ করব, এটাকে নিয়ে হয়তো আমরা অনেক পরে কাজ করব, মানে আমরা একটুখানি অ্যাডভান্স লেভেলে গিয়ে এই এতগুলো জিনিস নিয়ে কাজ করব। তাহলে এখানে গিয়ে আমার কাছে টোটালস বলে একটা অপশন আছে, টোটালসে গিয়ে ক্লিক করলাম, টোটালসে আমাকে কি কি বলছে, যে তোমার কাছে যে কটা সংখ্যা আছে তার সাম দিতে পারি, তার অ্যাভারেজ দিতে পারি, তার কাউন্ট দিতে পারি, তার পার্সেন্টেজ অফ টোটাল দিতে পারি, তার রানিং দিতে পারি, তার সাম দিতে পারি, আমি অনেক কিছু দিতে পারি। তাহলে আমি চাইছি যে এর অ্যাভারেজটা দাও, এই যে এতগুলো নম্বর আছে, এর ধরো তোমার কাছে 5টা আছে, তুমি একটা স্কুলের কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করছো, সেখানে 5,000 স্কুলের ছেলে মেয়েদের ডেটা আছে, বা তোমার কলেজে, তুমি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ো সেখানে হয়তো 1,000 ছেলে মেয়ের নাম্বার আছে, তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়টাকে আমি র্যাঙ্ক করবো কি করে, ন্যাক আসে আমাদের কলেজে, ন্যাক আসে না, ন্যাক তো র্যাঙ্ক করে যে এখান থেকে কেমন পার্সেন্টেজ অফ মার্কস পাচ্ছে। তো সেখানে কি ন্যাক প্রত্যেকটা ছেলে মেয়েকে আলাদা আলাদা করে দেখে, যে এ কত পেয়েছে এ কত পেয়েছে, না কখনোই না। কারণ হচ্ছে একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে 5,000 স্টুডেন্ট আছে, সেখানে আমি এক এক করে সবাইকে দেখতে পারি না। তা ন্যাক যেটা করে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কসটা দেখে, যে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ সে কত পাচ্ছে। তাহলে সে কি করতে পারে, সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ অফ মার্কসটায় গিয়ে সে অ্যাভারেজের সঙ্গে সঙ্গে ক্লিক করতে পারে, অ্যাভারেজে যেই ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল, এটা একটা ফর্মুলা,
ইকুয়ালস টু অ্যাভারেজ, এরকম করে আমি ফর্মুলা না লিখে আমি কি করলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি কি করলাম, প্রথমে এই সেলটায় গেলাম, এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমার কাছে একটা অপশন আছে, সেই অপশনটায় ক্লিক করলাম, কুইক অ্যানালিসিসে ক্লিক করলাম, কুইক অ্যানালিসিসে ক্লিক করার পর টোটাল বলে যে গ্রুপটা আছে সেই টোটালসে গেলাম, সেখানে আমি অ্যাভারেজে গিয়ে ক্লিক করলাম। সেই অ্যাভারেজে গিয়ে সঙ্গে সঙ্গে যখন ক্লিক করলাম তখন আমার কাছে কি চলে এলো, তখন আমার কাছে 86 পয়েন্ট, মানে বলতে চাইছে এদের টোটাল পার্সেন্টেজ অফ মার্কসের যদি আমি অ্যাভারেজ নিই তাহলে সেটা হচ্ছে 86.6548। তাহলে কুইক অ্যানালিসিস দিয়ে আমি খুব তাড়াতাড়ি চট করে একটা অ্যাভারেজ বের করতে পারি। আমার কাছে যদি তুই ধরো ইওর মার্কস ইন মাধ্যমিক, তো আমি সবার টোটালটা বের করতে পারি, আমি অ্যাভারেজ বের করতে পারি, আমি পার্সেন্টেজ অফ অ্যাভারেজ বের করতে পারি, সব বের করতে পারি। তাহলে আমার কাছে কিন্তু কুইক অ্যানালিসিস এই কাজটা করে। এবার এটা অবধি তো আমি শিখলাম যে অ্যাভারেজ আমি বের করতে পারছি। তোমরা জানো নিশ্চয়ই কোনো অ্যালাইনমেন্টকে, মানে কোনো লেখাকে মাঝখানে আনার জন্য এখানে অনেক কটা অপশন আছে। এটা মানে হচ্ছে একদম রাইটে চলে যাবে, লেখা হচ্ছে অ্যালাইন লেফট, এটা মানে একদম রাইটে চলে যাবে, যেই এটাকে আমি ক্লিক করব এটা একদম রাইটে চলে যাবে। এটা মানে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, মানে সেন্টার, যেটাকে আমি একদম সেন্টারে রেখাটা রাখতে চাইছি, সেন্টারে। আর এটা মানে হচ্ছে একদম লেফট অ্যালাইনমেন্ট, মানে আমি একদম লেফটে লেখাটা চলে যাবে, তাহলে আমার লেফটে চলে যাবে। আমি সবসময় সেন্টারে রাখলে দেখতে সুন্দর লাগে, তাহলে আমি সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে চলে এলো। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো এখান থেকে পার্সেন্টেজ অফ মার্কসের একটা অ্যাভারেজ বের করলাম, এটাকে যদি আমি কপি করে এই কোনো একটা জায়গায় পেস্ট করতে চাই তাহলে কি হবে? এটাকে যদি আমি কপি করে সায়কের এখানে গিয়ে আমি এখানে পেস্ট করতে চাই, এখানে কোনো একটা জায়গায় পেস্ট করতে চাই, তাহলে কি অপশন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি, তা যেই এখানে গেলাম সায়কের এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে দেখলাম, এখানে আমি গিয়ে পেস্ট করে দিলাম। দেখো তো তোমাদের পেস্টিং ভ্যালুটা এলো? এলো না। কি দেখাচ্ছে? হ্যাশ আর ই এফ, রেফারেন্স। কেন এলো না? তার কারণ হচ্ছে, ভালো করে লজিকটা সবাই ভালো করে বোঝো, এক্সেল ইকোভিশন বলে ওয়ার্কশিটে এই 5টা নম্বর নিয়ে একটা ভ্যালু বের করেছিল। এক্সেলকে আমি সায়ক বলে একটা ওয়ার্কশিটে গিয়ে ভ্যালুর অ্যাভারেজটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে তো হবে না। ও তো ক্যালকুলেট করেছে, ক্যালকুলেশন করেছে একটা পার্টিকুলার শিটে, আর আমি সেই ক্যালকুলেশনটাকে বসিয়ে দিচ্ছি একটা অন্য শিটে, তাহলে তো হবে না সেটা। ক্যালকুলেশন করেছে একটা শিটে, তার নাম হচ্ছে ইকোভিশন, আর আমি বসাতে চাইছি সেটাকে পেস্ট করতে চাইছি আমি একটা অন্য শিটে, সায়ক বলে একটা শিটে, তা সেটা তো কখনো এক্সেল বুঝতে পারবে না, তাহলে ও জানবেই না যেটা কোথা থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এর জন্য একটা খুব ভালো ট্রিক্স আছে। কি ট্রিক্স? প্রথমে আমি ইকোভিশনে যাব, এটাকে আমি ভালো করে কপি করব, কন্ট্রোল সি করে কপি করলাম। যেই কন্ট্রোল সি করে কপি করলাম, সায়কে গেলাম, সায়কে গিয়ে আমি আবার যেই সেলটার ওপর পেস্ট করতে চাই প্রথমে সেই সেলটার ওপর আমি গিয়ে মাউসের পয়েন্টারটাকে রাখলাম। তা আমি এই সেলটার ওপর পেস্ট করতে চাই, আমি মাউসের পয়েন্টারটা রেখে রাইট ক্লিক করব। যেই রাইট ক্লিক করব আমার কাছে পেস্ট অপশনের তলায় একটা অপশন আছে, দেখো তো, ভ্যালুজ 1 2 3 যেটাতে লেখা আছে পেস্ট ভ্যালুজ। তাহলে 1 2 3 যেটা লেখা আছে সেটাতে আমি ক্লিক করলাম। তা যেই ক্লিক করলাম দেখো এখন 86.6548 চলে এলো। কিন্তু আমি যদি এটাকে অন্য জায়গায় পেস্ট করি আমাকে রেফারেন্স দেখিয়ে দেবে। কেন? কারণ কি এক্সেল বুঝতেই পারছে না যে আমি তো এই শিটের মধ্যে 5খানা নম্বরের যোগ করে তার অ্যাভারেজ বের করেছিলাম। তা আমাকে অন্য শিটে নিয়ে গিয়ে যদি তুমি পেস্ট করে দাও, ওই শিটটাকে কলই করতে পারবে না, ওই শিটের সাথে ওর কানেকশনই নেই, কল করতে পারছে না। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা সবসময় যখন কোনো নাম্বার যেটাকে আমরা বের করেছি ক্যালকুলেশন করে সেটাকে অন্য জায়গায় পেস্ট করতে যাব, সেটাকে আমরা সবসময় কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে 1 2 পেস্ট অপশনের তলায় 1 2 3 বলে একটা অপশন আছে, সেই 1 2 3 এটাকে, এটার নাম হচ্ছে পেস্ট ভ্যালুজ, এটার নাম হচ্ছে পেস্ট ভ্যালুজ। তো এই পেস্ট ভ্যালুজে আমি যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ও আমাকে অরিজিনাল নাম্বারটা দিচ্ছে। তারপরে যখন আমি ভ্যালুজ বলছি তখন এক্সেল বুঝতে পারছে যে না, এই লোকটা অ্যাভারেজের এইসব সংখ্যা টঙ্কা চাইছে না, এই লোকটা কি চাইছে, এই লোকটা চাইছে যে আমার এই 86.6548 এটা আলটিমেটলিও চাইছে, এবং এই নাম্বারটাই তাহলে শুধু আমি পেস্ট করে দিলাম, তখন ও নাম্বারটা পেস্ট করে দিচ্ছে। তাহলে দেয়ার আর 2 টাইপস অফ পেস্টিং। আমরা 3 রকম পেস্টিং শিখলাম। একটা কি, একটা হচ্ছে আমরা নর্মাল পেস্ট করার জন্য এটাকে ব্যবহার করি, যদি কোনো ক্যালকুলেশন করে পেস্ট করার জন্য আমরা কি এটাকে ব্যবহার করি, আর যদি আমরা কোনো ডেটাকে আমরা উল্টে দিতে চাই, মানে এই ক্ষেত্রে যেরকম, এরকম ক্ষেত্রে পরপর পরপর নিচের দিকে লেখা ছিল, এই ক্ষেত্রে যদি আমরা এরকম ফরম্যাটে করতে চাই তখন আমরা পেস্টের আন্ডারে গিয়ে ট্রান্সপোজ ফাংশনটাকে ব্যবহার করি, তখন আমরা এই ট্রান্সপোজ ফাংশনটাকে ব্যবহার করি। তাহলে 3টে ফাংশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নর্মাল পেস্টিং এর জন্য এটাকে, যদি আমরা কোনো ক্যালকুলেশন করি কোনো পার্টিকুলার শিটে, অন্য জায়গায় গিয়ে আমি সেই শিটটাকে বসাতে চাইছি তখন পেস্ট ভ্যালুজ 1 2 3। আর যদি আমি পুরো ডেটার ফরম্যাটটাকে পাল্টে দিতে চাইছি, পুরো ডেটার ফরম্যাটটাকে পাল্টে দিতে চাইছি, তখন আলটিমেটলি আমি গিয়ে এখানে গিয়ে ট্রান্সপোজে ক্লিক করতে পারি। তো যে ট্রান্সপোজে ক্লিক করব সঙ্গে সঙ্গে ও আমাকে এরকম ফরম্যাটে ডেটাটাকে দিয়ে দেবে। তাহলে এই 3টে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে।
তাহলে পেস্টিং এর তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কপি কি দিয়ে করি, কন্ট্রোল সি। পেস্ট কি দিয়ে করি, কন্ট্রোল ভি। কিন্তু সবসময় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হবে না, তার কারণ হচ্ছে নাম পেস্ট করছি ঠিক আছে, সায়ক ঘোষকে যদি আমি কপি করে এখানে সায়ক বলে শিটে পেস্ট করি, ও করে দেবে। তার কারণ হচ্ছে এর মধ্যে তো কোনো ক্যালকুলেশন নেই, এর মধ্যে তো কোনো নাম্বার নেই, ফিগার নেই, ক্যালকুলেশন নেই, এটা তো কোনো যোগ ভাগ করে বের করা না। কিন্তু যেই নাম্বার পেস্ট করতে যাবো মানে যোগ ভাগ করে, তখন ও বুঝতে পারবে না, আর এরকম রেফারেন্স দিয়ে দেবে আমাকে, তখন এরকম রেফারেন্স দিয়ে দেবে, আর তখন আমি বুঝতে পারবো না। এই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই জন্য আমরা পেস্ট ভ্যালুজ, তাহলে তিনটে পেস্টিং অপশন, এটা সবসময় মাথায় রাখবে। নর্মালটা হচ্ছে নর্মাল পেস্টের জন্য, ক্যালকুলেশন করার জন্য ভ্যালুজ পেস্ট করতে হবে, আর যদি আমরা ডেটাটাকেই পুরো ফরম্যাটটাকে ঘোরাতে চাই তাহলে ট্রান্সপোজ। তাহলে এই তিনটে কিন্তু মাথায় রাখতে হবে, পেস্টিং এর এই তিনটে কিন্তু অপশন, এবং এগুলোকে খুব ফাস্ট করতে হবে। আমি এত সময় নিয়ে পড়াচ্ছি কারণ কি প্রথম তোমরা শিখছো তাই জন্য, কিন্তু এটাকে খুব ফাস্ট করতে হবে। যখন তুমি কাজ করবে ফটাফট ফটাফট এগুলোকে হাতের মধ্যে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। আর লাস্ট দুটো জিনিস করে বন্ধ করব, মানে তোমাদের কোয়েশ্চেন্সে যাব। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তোমরা তিনটে জিনিস মাথায় রাখবে। যখন আমরা কোনো সেলকে কপি করতে চাই, কন্ট্রোল সি, এগুলো লেখা আছে কন্ট্রোল প্লাস সি, এটা কপি। যখন কোনো সেলকে কাট করতে চাই, কন্ট্রোল প্লাস এক্স, এটা কাট করার, এটা তোমরা আশা করি অনেকেই জানো। আর এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, এটা হচ্ছে পেস্ট করার। এগুলো লেখা আছে আমার ওই নোটসের মধ্যে, সব লেখা আছে, কোনো চিন্তা নেই। তাহলে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। ঠিক আছে, কাট কি করে, কাট করা মানে হচ্ছে সেটাকে তুমি ওখান থেকে উড়িয়ে অন্য জায়গায় বসাতে চাইছো। মানে আমি সায়ক ঘোষে ক্লিক করলাম, কন্ট্রোল এক্স চিপলাম, তার মানে সায়ক ঘোষ এবার এখানে যদি এসে এই সেলটার ওপর আমি কন্ট্রোল ভি চিপি, তার মানে কাট পেস্ট, তার মানে এখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হলো। তাহলে কন্ট্রোল এক্স কি করে, কন্ট্রোল এক্স সবসময় কাট করে দেয়, আর কন্ট্রোল ভি কি করে, পেস্ট করে দেয়। আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কি, কন্ট্রোল সি মানে কপি করে, ও কাট করে দেয় না, মানে উড়িয়ে দেয় না। কাট মানে কি, আমি কোনো জায়গা থেকে সেটাকে উড়িয়েই দিচ্ছি আর অন্য জায়গায় গিয়ে পেস্ট করে দিচ্ছি। আর কপি মানে কি, আমি ওখান থেকেও কপি করছি, ওখানেও থাকছে, প্লাস কপি করছি। আমরা করি না নর্মাল ডেস্কটপে যখন কোনো ফাইল সেভ করি, আমরা অনেক সময় কপি করে দিই ফাইলটাকে, তার মানে কি কপি মানে আমার ডেস্কটপেও থাকলো, প্লাস আমি যেই জায়গায় চাইছি পেন ড্রাইভেও থাকলো। আর আমি যদি ডেস্কটপ থেকে কাট করে পেন ড্রাইভে ঢোকাতে চাই, তাহলে আমরা কাট করে দিই, ফাইলটাকে কাট করে আমরা অন্য জায়গায় পেন ড্রাইভে বসিয়ে দিই, পেস্ট করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো, তাহলে দ্য থিংস উই লার্ন টুডে, আমরা প্রথমে শিখলাম হচ্ছে একটা বেসিক ওয়ার্কবুক, তার আন্ডারে ওয়ার্কশিট, ওয়ার্কশিটের মধ্যে রিবনস, ট্যাবস, এগুলোকে আমরা শিখলাম, গ্রুপস। তারপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পেস্ট, পেস্ট কি করে করতে হয়, কপি কি করে করতে হয়, অটোফিল কি করে করতে হয়, ফ্ল্যাশ ফিল কি করে করতে হয়, কি করে আমি কন্ডিশন মানে নাম্বার, আমি কোনো একটা কালার বসিয়ে দিলাম দাসের ওপর, দাসের ওপর কালার বসিয়ে দিয়ে কালারটাকে সরাতে চাই, তাহলে আমি এখানে এই ক্লিয়ার অপশনে যাব, ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার ফরম্যাটসে যাব। ক্লিয়ার অল মানে সব উড়ে যাবে, নামও উড়ে যাবে, কালারও উড়ে যাবে। আর ক্লিয়ার ফরম্যাটস মানে হচ্ছে শুধু কালারটা উড়ে যাবে, নামটা থেকে যাবে। তাহলে এটাকে আমরা শিখলাম। আর নতুন শিট কি করে ক্লিয়ার করতে হয়, সেই নতুন শিটে আমরা আলটিমেটলি ঢুকলাম। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক থিংস অফ এক্সেল, খুবই বেসিক থিংস। এরপরে আমরা এই যত জিনিস আছে এই জিনিসগুলোকে করব। অ্যান্ড ওয়ান থিং ইজ বোনাস ফর ইউ, তোমাদেরকে আমি বলছিলাম ওয়ান থিং ইজ বোনাস ফর ইউ, ইউ ক্যান সি দিস ইজ ভেরি ইউনিক ইন টুডেজ ডেট। এটা কিন্তু সব এক্সেলে দেখতে পারবে না, নিজেদের এক্সেলেও হয়তো এটা পাবে না। আমি এক্সেলের মধ্যে আমার এআই কে ঢুকিয়ে নিয়েছি। আমি আমার যা কাজ করব, এআই ক্যান গাইড মি। তোমরা তো জানো নিশ্চয়ই, চ্যাট জিপিটি ব্যবহার করেছো তোমরা, জেমিনি ব্যবহার করেছো, তোমরা সেখানে কি করো, অল ইউর ওয়ার্কস ইজ ডান বাই ইউআই। তো তোমরা সেখানে আলটিমেটলি কি করো, তোমাদের কোনো নোটস বানানোর হলে দিয়ে দাও, তোমরা কোনো অঙ্ক সলভ করার হলে দিয়ে দাও, এআই তোমাদের সলভ করে দেয়। এখানেও আমরা পুরো কনসেপ্ট গুলোকে ভালো করে, এই যত জিনিস আছে এগুলোকে সব শিখতে হবে। এবার আস্তে আস্তে অ্যাডভান্স কনসেপ্টে ঢুকবো, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, এগুলো সব শিখতে হবে। এগুলো শিখার পর আমরা দেখবো যে আমি যে কাজটা করছি হয়তো আমি আটকে গেলাম, আমি যে কাজটা করছি সেই কাজটা করতে করতে হয়তো আমি আটকে গেলাম, আমি হয়তো আটকে গেলাম, আমি হয়তো ভুলে গেছি, বা আমি হয়তো সেটা মনে পড়ছে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমার হয়তো কিছু একটা ইয়ে হচ্ছে। তখন আমরা কি করতে পারি, আমরা একে কল করতে পারি, চ্যাট জিপিটি কে কল করতে পারি। এখানে দেখো আমি খুললাম, যেই ক্লিক করলাম এখানে ভালো করে দেখতে পাবে আমাদের এখানে চ্যাট জিপিটি ফর এক্সেল এখানে চলে এলো। তাহলে এখানে আমরা কল করতে পারি, ওখানে একটা অপশনস থাকে, তুমি এআই কে জিজ্ঞেস করতে পারো যে এই কাজটা আমি ভুলে যাচ্ছি, বা এই কাজটা কোন পদ্ধতিতে করলে ভালো হয়। কোনো কোনো সময় এক একটা কাজ অনেক রকম পদ্ধতিতে করলে ভালো হয়, এক একটা কাজ অনেক রকম পদ্ধতিতে করলে ভালো হয়। তাহলে কি হয়, আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে কোন কাজটাকে কোন পদ্ধতিতে করলে ভালো হয়, এআই তোমাকে গাইড করবে, এন্ড তোমাকে এআই তোমাকে পুরো গাইড করে দিয়ে যাবে। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন অল দ্য কনসেপ্টস। এই কনসেপ্টস গুলোকে আগে শিখবো, কি করে কাজ হয়, কাজটা হয়, তারপরে আমরা ওটার সহায়তা নেব। ঠিক আছে, অল দিস ইজ দ্য থিংস। নাও দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক।